স্পর্শ পেতেই গা শিউরে উঠল প্রাপ্তির। চোখে ঘুমের সাগর এসে ভর করায় চোখ খুলতে পারছে না। রাত যে বেশ হয়েছে এটা বুঝতে বাকি নেই। এত রাতে তার ঘরে কারোর আসা সম্ভব নয়, কিন্তু স্পষ্ট বুঝতে পারছে কেউ তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। চোখ খুলতে চাইছে কিন্তু পারছে না। চিৎকার করছে কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। ব্যক্তিটির হাত প্রাপ্তির সারা শরীর স্পর্শ করছে। একটা সময় পর তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। প্রাপ্তি আপ্রাণ চেষ্টা করছে নড়তে, বাঁধন থেকে বের হতে চাইছে কিন্তু পারছে না। অজানা ব্যক্তিটি কে? সকাল 7টা। ঘুম ভাঙলে প্রথমে আশেপাশে নজর ঘোরালো প্রাপ্তি। না, কেউ ঢোকেনি তার ঘরে। দরজাও ভেতর থেকে বন্ধ। শুধু তার পাশের বিছানার চাদরটা খানিকটা কোঁচকানো। এই বাদে কোনো পরিবর্তন লক্ষ্য করল না। বেশ কিছুক্ষণ মাথাটা 2 হাত দিয়ে চেপে ধরে বসে থাকলো। রাতে যা হয়েছে তা কি স্বপ্ন ছিল? তবে কি সে ঘোরে ছিল? মাথাটা বন্ধ বন্ধ লাগছে। শাওয়ার নিলে হয়তো ভালো লাগবে। ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়াতেই আঁতকে উঠল প্রাপ্তি। খেয়াল করে দেখতে পেল তার গলার খানিকটা নিচে, বুকের ঠিক উপরে কিছুটা জায়গা লাল হয়ে আছে। এর মানে কি? ভয়ে হাত পা জমে গিয়েছে। বাস্তব এবং স্বপ্নের ভেতরে নিজেকে যেন আটকে ফেলেছে প্রাপ্তি। কিছুতেই বের হতে পারছে না। এ নিয়ে এই সপ্তাহে 3 বার হলো। শাওয়ার নেওয়ার পরও মনকে শান্ত করতে পারছে না কিছুতেই। ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল ঘড়ির বড় কাঁটাটা 8টার ঘরে বসে আছে। 8টা বেজে গেছে। আবরারের খাওয়ার সময় হয়ে এসেছে। তার সামনে যেতে না পারলেও লোকটাকে প্রতিদিন নিজের হাতে খাবার বানিয়ে খাওয়ায় প্রাপ্তি। শিকদার বিলায় আজ 3 মাস হয়েছে বিয়ে হয়ে এসেছে সে। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে চাচার বাড়িতে মানুষ হয়েছে। 18 বছর হতে না হতেই চাচা চাচির ঘরে যেন বোঝা হয়ে গিয়েছিল। এই শিকদার বাড়ির বড় ছেলে আবরার শিকদারের সাথে তার বিয়ে হয় 3 মাস আগে। আবরার যেন নামেই প্রাপ্তির স্বামী। এ পর্যন্ত প্রাপ্তি তাকে দেখেনি, কারণ সে বরাবরই অসুস্থ থাকে। প্রাপ্তি যতটুকু শুনেছে, একবার তার অনেক ভয়াবহ একটি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের পর থেকেই আবরার আর হাঁটতে পারেনি। তার শরীরের বেশ খানিকটা অংশ এবং মুখের বেশ খানিকটা অংশ পুড়ে গেছে। বাসরাতে প্রথম প্রাপ্তির সামনে এসেছিল সে। সেই দিন ঝড় বৃষ্টির রাত ছিল। খুব জোরে জোরে আকাশ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। এমনিতেই বিদ্যুৎ চমকালে প্রাপ্তি ভয় লাগে। প্রচণ্ড গা ছমছম করছিল তার। তাই হুট করে আবরারকে দেখে ভয়ে চিৎকার করে উঠেছিল। তারপর থেকে প্রাপ্তির সামনে আসেনি আবরার। প্রাপ্তি তাকে ভালোভাবে দেখেও নি। বারবার ক্ষমা চেয়েছে, কিন্তু তাতে তার রাগ পড়েনি। যখনই প্রাপ্তির সাথে কথা বলে রুমের লাইট অফ করে তারপর কথা বলে, যাতে প্রাপ্তি তাকে না দেখতে পায়। এত কিছু জানা সত্ত্বেও প্রাপ্তি এই বিয়েতে রাজি হয়। না, রাজি হতে বাধ্য হয়। চাচার ব্যবসা ভালো চলছিল না, প্রচুর টাকার প্রয়োজন ছিল। উপরে প্রাপ্তি যেন তাদের কাছে বোঝা হয়ে গিয়েছিল। তাই এই বাড়ির ছোট ছেলে অয়ন শিকদার মোটা অঙ্কের টাকা দিয়ে প্রাপ্তিকে নিজের ভাইয়ের দেখভালের জন্য কিনে নিয়েছে। ভদ্র ভাষায় তার ভাইয়ের সাথে বিয়ে করতে বাধ্য করেছে। এই বাড়িতে শুধু এই 2 ভাই আর অনেক কাজের মানুষ রয়েছে। প্রাপ্তি যতটুকু শুনেছে, আবরারের মা বাবা খুব ছোটবেলায় মারা যায়। আরেকটি ভাইও আছে, কিন্তু সে এখানে থাকে না। এই পরিবারের সবকিছুই প্রাপ্তির অদ্ভুত লাগে। মনে হয় হাজারো রহস্য ঘিরে রয়েছে এই বাড়ির আনাচে কানাচে। প্রাপ্তির হাতের ভুনা খিচুড়ি আবরারের খুবই প্রিয়। আজ শুক্রবার, তাই প্রাপ্তি ঠিক করেছে সে খিচুড়ি রান্না করবে। রান্নাঘরে 3-4টে কাজের লোক আছে। বড়লোক হওয়ার এটাই উপায়, নিজেদের কিছুই করতে হয় না। কিন্তু প্রাপ্তির এই বিলাসিতা পছন্দ নয়, তাই নিজের হাতে সব করতে পছন্দ করে সে। রান্নার মাঝে মনে হতে লাগলো কেউ যেন ঘাড়ের উপর গরম নিঃশ্বাস ফেলছে। আচমকা এমনটা হওয়ায় ঘাবড়ে পেছনের দিকে সরে যায় প্রাপ্তি। পেছনে তাকিয়ে যা দেখলো তাতে আরো ভয়ে জমে গেল সে। এতক্ষণ অয়ন খুব নিখুঁতভাবে প্রাপ্তিকে পর্যবেক্ষণ করছিল। কখন যে ধীরে ধীরে প্রাপ্তির কাছে চলে আসে এটা নিজেও খেয়াল করেনি। প্রাপ্তির অয়নকে খুব ভয় লাগে। ওর চাহনি যেন বিপদের সংকেত দিতে থাকে, আবার নিজের দিকেও খুব আকর্ষণ করে। প্রাপ্তি কিছুতেই বুঝে উঠতে পারে না এই লোকটার ভেতরে কি এমন আছে যা প্রাপ্তিকে নিজের দিকে টানে। তুরির আওয়াজে ঘোর কাটে প্রাপ্তি। 3/4 প্যান্ট আর নীল টি-শার্ট গায়ে, পকেটে হাত দিয়ে বাঁকা হাসি দিয়ে দাঁড়িয়ে রয়েছে অয়ন। ধীরে ধীরে প্রাপ্তির দিকে এগোতে থাকলে প্রাপ্তি পেছাতে থাকে ওয়ালের দিকে।
রান্নাঘরের ওয়ালে পিঠ ঠেকে গেলে প্রাপ্তি থেমে যায়। ওইদিকে অয়ন খুব কাছে চলে আসে প্রাপ্তির, কোমরে হাত দিয়ে হ্যাচকা টান দিয়ে নিজের একেবারে কাছে নিয়ে আসে প্রাপ্তিকে সে। ভয়ে প্রাপ্তির চোখ বন্ধ হয়ে আসে, মনে একটা ধুকপুকানি লেগে আসে, ঠিক ভুলের মাত্রা হারিয়ে ফেলে। কানের কাছে মুখ লাগিয়ে অয়ন বলতে থাকে, এভাবে পেট দেখে চললে কি পুরুষের মন জয় করা যায়? কে বলবে? তোমার স্বামী। মানে আমার ভাই অসুস্থ? তুমি কি ভাবো আমি বুঝি না? সকাল সকাল এত রোদ দেখিয়ে কাকে বশ করতে চাইছো? তোমার মতো মেয়েরা যদি ন্যাংটা হয়ে আমার সামনে হেঁটে বেড়ায়, তাতে এই বয়ানশিকদার পড়বে না। বলেই এক ধাক্কা দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল অয়ন। অয়নের এই খারাপ ব্যবহারগুলো একেবারে নিতে পারে না প্রাপ্তি। কি এমন পাকা ধারে মই দিয়েছে তার? সব কিছুতে শুধু কিভাবে প্রাপ্তিকে নিচু দেখাবে সেটাই যেন একমাত্র কাজ অয়নের। প্রাপ্তির চোখে থেকে টপ টপ করে পানি পড়ছে, নিজেকে শান্ত করতে চাইছে কিন্তু হয়ে উঠছে না। আজ হয়তো বাবা মা বেঁচে থাকলে এগুলো হয়তো তাকে সহ্য করতে হতো না। অপরদিকে আবরারের রুমে বসে আছে অয়ন। অক্সিজেন লাগানো অবস্থায় শুয়ে রয়েছে আবরার। দিন 5 শরীরের অবস্থা ভালো নেই তার। ডাক্তার ইব্রাহিম হক বলেই দিয়েছে আবরারের বেঁচে থাকার ইচ্ছেটুকু নেই। এ কারণেই তার রিকভারির চান্স খুব কম। আবরারের ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে চোখের পানি ফেলে দিল অয়ন। ভাই তুমি কবে সুস্থ হবে? তুমি কি সত্যি সেরে উঠবে না? আর যাদের জন্য তোমার এই হাল, আমি তাদের নাকানি চোবানি খাইয়েছি, এখন মৃত্যুর অপেক্ষা করছে কেবল তারা। ভাই আমার তুমি বাদে কেউ নেই। আবেগ খুব প্রেশার দিচ্ছে বোর্ড অফ ডিরেক্টরদের। ওর ধারণা চাইলেই কোম্পানির সিইও হয়ে যেতে পারবে। আমি তা কিছুতেই হতে দিব না। যেটা তোমার সেটা তোমারই থাকবে। আর শিকদার পরিবারের সামনের উত্তরাধিকার যাতে দ্রুত আসে, আমি সেই ব্যবস্থাই করছি। ওয়ান বাবা, মেয়েটা তো সত্যিটা জানেই না। শিকদার বাড়ির বিশ্বস্ত লোকমান কথাটা বলতেই অয়নের চোখ মুখ কুঁচকে যায়। রাগে মাথার রগ ফুলে উঠেছে। কঠিন গলায় বলে, ওই 2 টাকার মেয়ের সত্যিটা জানার প্রয়োজন নেই। ওর কাজ আমাদের উত্তরাধিকার দেওয়ার। যতদিন ভাইয়ের সুস্থতা প্রমাণ না হবে ততদিন মেয়েটার এই বাড়িতেই থাকতে হবে। কিন্তু ও তো একটা বাচ্চা জন্ম দেওয়ার টোল মাত্র। আপাতত অনেক কিছুই সামলাতে হবে। ওই টাকার লোভী মেয়েটাকে নিয়ে না ভাবলেও চলবে লোকমান কাকা। দরজায় কড়া নাড়ার আওয়াজেই অয়ন চুপ করে যায়। বাইরে প্রাপ্তি দাঁড়ানো, হাতে সকালের নাস্তা। শুনছেন, আমি আপনার খাবার এনেছি। আপনার যা যা পছন্দ সব বানিয়ে এনেছি, শুনছেন? প্রাপ্তির কথা শুনে লোকমান কাকাকে ইশারা করে অয়ন। দ্রুত লোকমান কাকা দরজাটা খুলে খাবারগুলো নিয়ে দরজা দিয়ে দেয়। প্রাপ্তিকে কোনো কথা বলার সুযোগটুকুও দেয় না লোকমান কাকা। দরজার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে নিজের রুমে চলে যায় প্রাপ্তি। এটাই তার নাসিব। তার ভাগ্যে হয়তো সুখটা থাকে না। রাত 10টা, প্রাপ্তি বিছানা করে শুয়ে পড়েছে। সারাদিন অয়ন কিংবা আবরারের সাথে কথা হয়নি। একা একা রুমেই কাটিয়েছে। দরজাটা আটকে লাইট অফ করে শুয়ে পড়ে প্রাপ্তি। এবারই রহস্যগুলো মাথায় যেন একেবারেই ঢোকে না। প্রাপ্তির মাঝে মাঝে পালিয়ে যেতে মন চায়, কিন্তু যাওয়ারও জায়গা নেই। এখানে তবুও আরামে আছেন। চাচার বাড়ি গেলে চাচির মার সহ্য করার থেকে ঢের ভালো। ভাবতে ভাবতে ঘুমের জগতে পাড়ি দেয় প্রাপ্তি। মাঝরাতে আবার কারোর উপস্থিতি অনুভব করতে লাগে প্রাপ্তি। কেউ তার গলায় স্পর্শ করছে। গরম নিঃশ্বাস যেন বুকের ভেতরটা পুড়িয়ে দিচ্ছে। খুব করে চাচ্ছে যেন চোখটা খুলতে পারে, কিন্তু কিছুতেই তার সম্ভব হচ্ছে না। অচেনা ব্যক্তিটি যখন পাজামায় হাত দিতে নিয়েছে, অমনি প্রাপ্তি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ব্যক্তিটিকে একটি ধাক্কা দেয়। লোকটি নিজেকে সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায়। ঝমঝম করে কাঁচ ভাঙার শব্দ শুনতে পেল প্রাপ্তি। এখনো ঘোরের মধ্যে রয়েছে সে। চোখে অন্ধকার দেখছে। বাস্তবতা আর স্বপ্নের মধ্যে নিজেকে আলাদা করতে পারছে না। খুব কষ্টে হাতে ভর দিয়ে উঠে বসে প্রাপ্তি। ভয় করছে খুব তার। এই লোকটি কি চায়, কেন তাকে এভাবে মলেস্ট করছে? তাই সব তার কল্পনা না। নিজেকে আর ধরে রাখতে পারল না সে। বিছানাতেই মাথা ঘুরে পড়ে গেল প্রাপ্তি। সকাল 9টা, ডাইনিং টেবিলে অয়ন আর প্রাপ্তি মুখোমুখি বসা। কাল রাতের ঘটনাগুলো বারবার নিজেকে ভাবতে বাধ্য করছে প্রাপ্তিকে। রাতে কাঁচ ভাঙার শব্দ পেলেও সকালে কোনো কাঁচের টুকরো তো দূরে থাক, কিছুর অস্তিত্ব পায়নি। তবে কি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে সে, নাকি আসলেই কেউ তাকে পাগল করার অদম্য চেষ্টা করে যাচ্ছে? অয়ন মিটিমিটি হাসছে আর নাস্তা করছে। প্রাপ্তির গলা দিয়ে যেন খাবার নামছে না। সত্যমিত্রার আড়ালে গুমড়ে গুমড়ে থাকছে সে। প্রাপ্তির অবস্থা দেখে মনে মনে বলতে লাগলো, আজ যাদের জন্য
আমার ভাইয়ের এই হাল, তাদের সুদে আসলে ফেরত দিব। ওই তুইও বাদ যাবি না। তোর মতো লোভী মেয়েদের কিভাবে শাস্তি দিতে হয় খুব ভালো করে জানা আছে। প্রাপ্তিকে খাবার নিয়ে নাড়াচাড়া করতে দেখে অয়ন টিটকারি সুরে বলে, আগে তো শুনেছি পচা গলা খাবার খাওয়া হতো, এই দামে এই খাবার বুঝি গলা দিয়ে নামছে না। বলে না কুকুরের পেটে ঘি সয় না, এখন তো দেখছি ভিখারিদের ক্ষেত্রেও তাই প্রযোজ্য। এবার নিজেকে আর আটকে রাখতে পারল না প্রাপ্তি। চোখ জ্বলছে, এখনই যেন অশ্রুধারাগুলো চোখকে মুক্ত করে ঝরে পড়বে। চিৎকার করে বলতে লাগলো, হ্যাঁ ভিখারি তো, আমি ভিখারি। সব জেনে শুনে কেন এই ভিখারিকেই নিজের ভাইয়ের জন্য পছন্দ করতে গেলেন? কেন আনলেন এই বাড়িতে? যদি আমাকে আপনার ভালো নাই লাগে তাহলে কেন আমার সামনে আসেন বলেন? আর আমি তো আপনার কেউ না, আমি ভিখারি না বড়লোক তাতে কি আসে যায় আপনার? আর একটা কথা মাথায় ঢুকিয়ে নিন, আমি ভিখারি বলেই একটা পঙ্গু মানুষকে বিয়ে করতে রাজি হয়েছি। পারলে আনন্দ কোনো বড়লোক খুঁজে দেখি সে আপনার ভাইকে বিয়ে করে কিনা। কথাটা শুনতেই অয়নের মুখের ভাব বদলে গিয়েছে, মুখ শক্ত হয়ে গিয়েছে। তড়িৎ গতিতে এসে প্রাপ্তির গলা চেপে ধরে সে। অয়নের চোখে মুখে পশুত্ব যেন ফুটে উঠেছে। এক পর্যায়ে প্রাপ্তির দম বন্ধ হয়ে আসার জোগাড়। বাড়ির সব কাজের লোকগুলো দৌড়ে এসে অয়নের হাত থেকে প্রাপ্তিকে ছাড়ায়। আর কিছু সময় গেলে হয়তো ওখানেই দম বন্ধ হয়ে আটকে মারা যেত প্রাপ্তি। অয়ন ছাড়ার পর কিছুক্ষণ বড় বড় শ্বাস নেয় প্রাপ্তি। একটা কাজের মেয়ে দ্রুত পানির গ্লাস এগিয়ে দেয় তাকে। এখনো প্রাপ্তির গা কাঁপছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। অয়নের অগ্নিদৃষ্টি এখনো শান্ত হয়নি। রাগের বশে দেওয়ালে কিছুক্ষণ ঘুষি মেরে বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা 7টা। প্রাপ্তি আজ সারাদিনই কিছু খায়নি। এবারই খাওয়া যেন বিষ লাগে। পানিটুকু খেয়ে দিন কেটেছে তার। বারংবার অয়নের কথাগুলো মনে করে চোখ থেকে পানি পড়ছে। অয়নের প্রতি ঘৃণাটা যেন আরও বেড়ে গিয়েছে। নিজের ব্যাগ থেকে বাবা মার ছবিটা বের করে বিলাপ করে কাঁদতে লাগলো প্রাপ্তি। আমি কি অপদার্থ মা? কেন আমায় ছেড়ে চলে গেলে? কি অপরাধ ছিল আমার? আচ্ছা, আমি কি জীবনে সুখ পাবো না? আল্লাহ বোধহয় সুখের বীজটা আমার ভাগ্যে দেয়নি। কষ্ট নিতে নিতে আমি যে আর পারছি না। বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। ঘুম ভাঙে দরজার ধাম ধাম করে ধাক্কা দেওয়ার শব্দে। এত জোরে জোরে ধাক্কা দিচ্ছে যেন দরজাটাই ভেঙে ফেলবে। চোখ কচলাতে কচলাতে ঘড়ির দিকে তাকালে দেখে ঘড়ির কাঁটা 11টার কাছাকাছি। এত রাতে কে আসতে পারে? কৌতূহল নিয়ে দরজার দিকে পা বাড়ায় প্রাপ্তি। দরজা খুলতে না খুলতেই অয়ন ব্যালেন্স হারিয়ে প্রাপ্তির গায়ে ঢলে পড়ে। সারা গায়ে বিশ্রী গন্ধ। বোঝাই যাচ্ছে কোনো অ্যালকোহল বাদ দেয়নি সে। মাতাল অবস্থায় এত রাতে এই বান্দাকে নিয়ে কি করবে বুঝতে পারছে না প্রাপ্তি। কাউকে ডাকতেও পারছে না এই ভেবে যে মানুষ কি বলবে। দেবর রাত 11টায় ভাবির ঘরে ঢোকে। ব্যাপারটা পাঁচকান হলে সবাই প্রাপ্তিকেই দোষাবে, চরিত্র নিয়ে কথা তুলবে। তাই না পেরে নিজেই কোনো মতে অয়নকে বিছানা অবধি নিয়ে যায় প্রাপ্তি। কোনো মতে শুয়ে সরে যেতে নিলেই প্রাপ্তির হাত ধরে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে অয়ন। মাতাল অবস্থায় বলতে লাগে, খুব কষ্ট দিয়ে ফেলেছি না? তোমাকে দেখলে মুহূর্তের মধ্যেই আমার ভিতরে আগুন দাও দাও করে চলতে থাকে। আবার তোমার কাছে এলে আগুনটা কেমন যেন শীতল হয়ে যায়। আমার যখনই মনে হয় তুমি আমার না, ইচ্ছে করে একেবারে খুন করে ফেলে তোমাকে। আবার যখন ভাইয়ের কথা মনে পড়ে পাগল পাগল লাগে। কি বলছেন? শুনছেন? আমি তো বুঝতে পারছি না কিছু। কি করেছি আমি? আচ্ছা, ভালোবাসা মানেই কি কষ্ট? তুমি আমি বিষ মৃত্যু নিশ্চিত জেনেও আমি পান করতে চাই। তোমার উষ্ণতায় ছোঁয়ায় নিজেকে হারাতে চাই। পরমুহূর্তে তোমার আসল রূপটা মনে পড়লে জ্যান্ত কবর দিতে ইচ্ছে হয়। তোমার মায়া চেহারার পেছনে কাল নাকিনীটা যে আমার চেনা। অয়নের কথাগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে প্রাপ্তির। অয়ন বিড়বিড় করে আরও কিছু বলল যা প্রাপ্তির কানে আসলো না। প্রাপ্তি নিজেকে ছাড়িয়ে অয়নের গায়ে কম্বল টেনে দিল। এসির পাওয়ারটা বাড়িয়ে বারান্দার দিকে পা বাড়ালো প্রাপ্তি। মাথায় অয়নের বলা কথাগুলো মাথায় জেঁকে বসেছে। উফ, এই লোকটা বিয়ের পর থেকেই শুধু বিরক্তই করছে। কি সমস্যা এই লোকের? কি বলে না বলে ঠিক নাই। প্রাপ্তির দৃষ্টি তখন বাইরের দিকে। সোডিয়ামের লাইটে রাস্তার ওই পাশে একটা মহিলা তার একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে শুয়ে আছে। উদ্বাস্তু হলেও মাটা তার বাচ্চাকে আগলিয়ে রেখেছে। প্রাপ্তি মুহূর্তেই নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। একটা সময় তার মাও তাকে এভাবেই আগলে রাখতেন, কিন্তু এটা তার পোড়া কপাল।
কারোর হাতেই কিছু নেই। ফজরের আজানের সময় ঘুম ভাঙে প্রাপ্তির। নিজেকে বারান্দায় আবিষ্কার করে সে। ধীর পায়ে উঠে রুমের দিকে রওনা দেয় সে। বিছানার দিকে নজর যেতেই খেয়াল করলো অয়ন বেঘুরে ঘুমাচ্ছে। কতটা নিষ্পাপ লাগছে ছেলেটাকে, যেন নিজের সাদা মনে ধূলিকণাও জমতে দেয়নি। এই সুন্দর নিষ্পাপ চেহারার পেছনে একটা শান্ত পশু লুকিয়ে থাকে। কখন যে সেটা কাউকে শেষ করে দিবে কেউ বলতে পারে না। ভাবনা চিন্তা বাদ দিয়ে নামাজ পড়তে যায় প্রাপ্তি। সকাল 10টা। মুখের ওপর ছিটা পানি পড়ায় অয়নের ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখতে পায় এক রমণী, পরনে বেগুনি শাড়ি, খুব নিপুণভাবে নিজের চুল মুছে যাচ্ছে। সকালে স্নিগ্ধতায় যেন চুয়ে চুয়ে পড়ছে। রমণীটা আর কেউ না, প্রাপ্তি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল তারা স্বামী স্ত্রী। প্রতিদিন সকালটা যদি এইভাবেই শুরু হতো। অজান্তেই ঠোঁটে একটা মুচকি হাসি চলে এসেছে অয়নের। সুখের মুহূর্তটা দীর্ঘস্থায়ী হতে পারল না। ফোনের শব্দে ঘোর কাটে অয়নের। রিসিভ করতেই অপর পাশ থেকে কানে আসে, যা করার দ্রুত করতে হবে। মুহূর্তেই অয়নের মুখ শক্ত হয়ে ওঠে। ফোনের স্ক্রিনে নিজের আর আবরারের ছবি আলোকিত হতেই নিজের ভেতরের আশার কুড়িগুলোকে মেরে ফেলল অয়ন। নিজের মনেই নিজেই বলতে লাগে, ভাইয়ের আজকের পরিণতির জন্য ও দায়ী। ওর সম্মান নষ্ট করা আমার একমাত্র উদ্দেশ্য। এক তীরে দুই পাখি মারাটাই আমার কাজ। আজ যেমন ভাই বাচ্চার কোনো আশা খোঁজেই পাচ্ছে না, এই কালনাগিনের জীবনে এমন দিন আনাই আমার লক্ষ্য। প্রাপ্তি তুরির আওয়াজে ঘোর কাটে অয়নের। শুনছেন? কখন থেকে ডাকছি, উঠে যখন গেছেনই এখন নিজের ঘরে চলে যান। আমি চাই না এ বাড়িতে আমাদের নিয়ে আর কোনো বাজে কথা উঠুক। যদি এতই নিজের রেপুটেশন নিয়ে চিন্তা করতে, তাহলে ঘরে ঢোকানো হলোই বা কেন, আর আমাকে রাগা হলোই বা কেন? লোকমান কাকাকে বললেই হতো। সত্যি বলে কি শরীরের চাহিদা মেটাতে হবে? তো এসব মেয়ে নিজের স্বার্থের জন্য কত নিচে নামতে পারে আমার ভালো করে জানা আছে। বলেই গটগট করে রুম থেকে বেরিয়ে গেল অয়ন। নিজের চোখে নিজেকে আরো ছোট মনে হচ্ছে প্রাপ্তি। সত্যিই তো, নিজেকে টাকার জন্য বিলিয়ে দিয়েছে সে। নয়তো এত অপমানের পরেও কেন এই শিকদার বাড়িতে পড়ে রয়েছে? অয়নের বিকট চিৎকার শোনা যাচ্ছে বাইরে। রুমে থেকে বের হতেই দেখে সবাই ছোটাছুটি করছে। ডাক্তার ডাকা হয়েছে। সবাইকে ব্যস্ত দেখে কলেজায় কামড় পড়ে প্রাপ্তির। আবরারে কিছু হয়নি তো? ঠিক তখনই পাশের থেকে শোনে কিছু কাজের লোক বলা বলি করছে, এই নিয়ে 4 বড় এমন যায় যে অবস্থা হয়েছে। বলতে গেলে তো লোকটা মারাই ছোট ভাইজান, খালি খালি এত চেষ্টা করে। কথাগুলো কানে আসতেই প্রাপ্তি দৌড়ে কাছে যেয়ে জিজ্ঞেস করে, ওনার কি হয়েছে? ওনার শরীর ভালো নেই? কি হয়েছে? এইমাত্রই তো বলছিলেন। আবরারের এরকম 4 বার হলো, কি হয়েছে? আচমকা প্রাপ্তির প্রশ্নে ফেবাচাকা খেয়ে যায় কাজের লোকগুলো। আমতা আমতা করে জানি না বলে ইনিয়ে বিনিয়ে প্রাপ্তির সামনে থেকে সরে গেল তারা। প্রাপ্তি বুঝতে বাকি রইল না এদের মুখ দিয়ে কথা বার করানো যাবে না। তাই সিদ্ধান্ত নিল আবরারের ঘরে যেই দেখবে কি হয়েছে। সময় নষ্ট না করে আবরারের ঘরের দিকে পা বাড়ালো প্রাপ্তি। আবরারের ঘরের বাইরে চিন্তিত মুখে অয়ন হাঁটাহাঁটি করছে। মাথায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। ফর্সা চেহারাটা টেনশনে মলিন হয়ে আছে। অয়ন প্রাপ্তির সাথে এ যাবৎ ভালো করে কথা বলেনি, তাই প্রাপ্তি খুব ভয় পায় অয়নকে। তাও বড় একটা নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞেস করে, কি হয়েছে ওনার? ভেতরে এত ডাক্তার কেন? সরুন, আমি ভেতরে যাব। প্রাপ্তি অনেকটা জিদের বসে ভেতরে যাওয়ার জন্য পা বাড়ায়। অমনি হ্যাচকা টানে পেছনে নিজের সামনে এনে দাঁড় করায় অয়ন তাকে। ডান হাতটা মুচড়ে পেছনে আটকে রাখে। চালানোর চেষ্টা করেও অপারগ প্রাপ্তি। প্রচণ্ড জোরে চেপে ধরায় হাতে আঙুলের ছাপটুকু পড়ে যায়। অয়নের চোখ থেকে যেন আগুন বের হচ্ছে। দাঁতে দাঁত চেপে বলতে লাগে, ভাইয়ের এই অবস্থার জন্য দায়ী তুমি। এখন এসেছো ভালো শাস্তি না? এত আদিক্ষিত পাও কোথায়? মানে আমি কি করছি? ন্যাকামি করবি না। এখানে আসতে বলেছি তোকে। কেন এসেছিস? লোকমান কাকা, লোকমান কাকা। অয়নের পাগলামি যেন বেড়েই চলেছে। প্রাপ্তি হাত ছেড়ে লোকমান কাকাকে ডাকতে থাকে। প্রাপ্তি আর না পেরে চেঁচিয়ে ওঠে, আপনার সমস্যা কি? সে যদি আপনার ভাই হয়ে থাকে, সে আমারও স্বামী। আমি তার সম্পর্কে জানার অধিকার আছে। মানে কি মগের মূল্য? আমি ভেতরেও যাব, মানে যাব। আমাকে আটকানোর চেষ্টা খবরদার করবেন না। কথাগুলো এক নিঃশ্বাসে বলে 1 মিনিট দেরি না করেই ভেতরে ঢুকে পড়ল প্রাপ্তি।
ভেতরে এত বড় শখ তার জন্য অপেক্ষা করবে এটা তার জানা ছিল না। ডাক্তাররা আবরারকে সিপিআর দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। আবরার অচেতন অবস্থায় পড়ে রয়েছে বিছানায়। প্রাপ্তি অতর্কিতভাবে ঢুকে যাওয়ায় কিছুতে আটকাতে না পারায় অয়নও তার পিছনে পিছনে রুমে ঢোকে। এই দৃশ্য প্রাপ্তি ঠিক কিভাবে নেবে বুঝে উঠতে পারছে না অয়ন। প্রাপ্তি ফ্যাল ফ্যাল করে বেশ কিছুক্ষণ আবরারের দিকে তাকিয়েছিল। একটা সময় পর ধীর পায়ে এগিয়ে গেল তার কাছে। এ তো তার স্বামীর গলার স্বরটুকু সে শুনেছে, আজ তাকে দেখছে সে, নিজেকে কিছুতেই ধরে রাখতে পারছে না। আসলেই তো অয়ন তো একটা কথাও ভুল বলেনি। সে সত্যি এই 3 মাস এই লোকটার কোনো যত্ন নেয়নি, তার দায়িত্ব এড়িয়ে গেছে। আজ লোকটাকে এভাবে পড়ে থাকতে দেখে নিজের মনের অনুতাপের পোকাগুলো কুড়ে কুড়ে খাচ্ছে। ধীর পায়ে এগিয়ে আবরারের হাত ধরে নিচে বসে পড়ে। অশ্রুধারা যেন থামতেই চাইছে না, শুধু মনে একটাই বাক্য চলছিল, আবরারকে ভালো করে দাও আল্লাহ, আমি স্ত্রীর সকল দায়িত্ব পালন করব ইনশাল্লাহ। দৃশ্যটি কারোর মনে ছুরির আঘাত করছিল। সে আর কেউ নয়, সে অয়ন। নিজেকে বুঝ দেওয়ার বাক্যটুকু নেই। প্রাপ্তির দিক থেকে সে কোনো ভুল করেনি, তবে কেন মন চাইছে ওকে সেখান থেকে সরিয়ে নিতে? কিন্তু তা সে করতে পারবে না। সত্যিটা জানলে হয়তো প্রাপ্তি এক মুহূর্ত এই বাড়িতে থাকবে না। আজ অলৌকিকতার শেষ নেই। মিনিট 20 পর আবরারের অবস্থা স্টেবল হয়, ধীরে ধীরে রেসপন্স করতে লাগে। অয়ন যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। প্রায় 1.5 ঘন্টা কষ্ট পেরিয়ে এখন আবরার স্টেবল। শুধু তাই নয়, সে চোখ খুলেছে। তবে কি সে এখনো প্রাপ্তিকে ভালোবাসে? সে কি প্রাপ্তির অস্তিত্বের আভাস পেয়েছিল? বিকেল 4টা, স্টাডি রুমে বসে আছে অয়ন। সকালের ঘটনা এখনো মাথায় ঘুরছে। আবরার 6 মাস পর আজ চোখ খুলেছে। এই দিনটার জন্য অপেক্ষা প্রহর গুনতো অয়ন, অথচ আজ যেন কিছুতেই মনকে শান্ত করতে পারছে না। আবরারের অবস্থা ইমপ্রুভ করছে। ডাক্তার বলেছে খুব দ্রুত আবরার ঠিক হয়ে যাবে। খবরটা যতটাই খুশির ততটাই ভয়ের, কারণ নিজের মধ্যে যে গোপন রহস্য লুকিয়ে রেখেছিল তা সবার সামনে চলে আসবে। অবশ্য তাতে কারো কোনো ক্ষতি হবে না। এসব ভাবতে ভাবতেই অতীতের পাতাগুলো সামনে ভেসে উঠল অয়নের। আজ থেকে প্রায় 6 মাস আগে একটা অ্যাক্সিডেন্টে কোমায় চলে যায় আবরার। যদিও অ্যাক্সিডেন্টটা একটা ষড়যন্ত্র ছিল, তবে সেই দিন গাড়ি নিয়ে হাইওয়েতে রাশ ড্রাইভিং করার কারণ ছিল আবরারের ভগ্ন হৃদয়। দীর্ঘ 3 বছরের ভালোবাসার মানুষটি তাকে ধোঁকা দিয়েছিল। অনলাইনের ভালোবাসা তাকে ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠিয়ে ফেলেছিল। অ্যাক্সিডেন্টের পর শিকদার কোম্পানির প্রেসিডেন্ট বজায় রাখতে বলেছিল আবরারের কিছু ফিজিক্যাল ড্যামেজ বাদে কিছুই হয়নি, ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। অয়ন তখন আবরারের ভং ধরে সবার সামনে আসে আর খোঁজ খবর লাগিয়ে জানতে পারে প্রাপ্তি সেই মেয়ে যে আবরারকে কষ্ট দিয়েছিল। প্রথমে বিশ্বাস না করলেও পরে ঠিকই বিশ্বাস করে। প্রাপ্তিকে শাস্তি দেওয়াই অয়নের উদ্দেশ্য, তাই আবরার সেজে প্রাপ্তিকে বিয়ে করে সে। কিন্তু এখন তার কাছে সব ধোঁয়াশা লাগছে। যদিও বিয়েটা তার কাছে কোনো মূল্য নেই, তবুও বুকে চিনচিনে ব্যথা রয়েই গেছে। নিজেকে শান্ত করতে না পেরে রান্নাঘরের দিকে পা বাড়ায় অয়ন। রান্নাঘরে আবরারের জন্য স্যুপ বানাচ্ছিল প্রাপ্তি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল দৌড়ে প্রাপ্তিকে জড়িয়ে ধরতে পারলে হয়তো শান্তি লাগতো তার। ধীরে ধীরে প্রাপ্তির দিকে এগিয়ে যেতে থাকলে কি মনে করে নিজেই থেমে যায়। মস্তিষ্ক আর মনের যুদ্ধে আহত সৈনিকের ন্যায় ঠায় দাঁড়িয়ে থাকে অয়ন। স্তূপ বানিয়ে পেছনে ফিরতেই খানিকটা ভয় পেয়ে যায় প্রাপ্তি। অয়ন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে ভাই, নিজের বড় ভাই, এর জন্য জীবনটাও বাজি রাখতে পারে, অথচ আজ পরাজিত সৈনিকের মতো দাঁড়িয়ে আছে, যেখানে আবরারের অবস্থা ভালোর দিকে। প্রাপ্তির কথায় মাথা তুলে বেশ কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে থাকে অয়ন। আজ অয়নের চোখে কোনো ক্ষোভ দেখতে পাচ্ছে না প্রাপ্তি, বরং কিছু চাপা কষ্ট বুকের মাঝে আগলে রাখার প্রমাণ দিচ্ছে এই চোখ জোড়া। প্রাপ্তি অয়নের কাছ থেকে কোনো উত্তর না পেয়েই আবার জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার, কিছু লাগবে? প্রাপ্তির প্রশ্নের উত্তর না দিয়ে আচমকায় তাকে জড়িয়ে ধরল অয়ন, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। অয়নের পাগলামি আগেও দেখেছে প্রাপ্তি। এই বান্দার যে কাজের কোনো ঠিক ঠিকানা নেই খুব ভালো করেই জানা তার, তাই শান্তভাবে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো সে। অয়ন বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরে একটাই কথা বলল, নিজেকে পরাজিত লাগছে। মন আর মস্তিষ্কের যুদ্ধে আমি আজ পরাজিত। বলেই প্রাপ্তিকে ছেড়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল।
প্রাপ্তি কিছুক্ষণ বোকার মতো অয়নের যাবার দিকে তাকিয়েছিল। এই লোকটা কখন কি করে, কেন করে, তার কোনো ঠিক ঠিকানা নেই। ভেবে মাথার 12টা বাজবে, এছাড়া লাভের লাভ কিছুই হবে না। প্রাপ্তি স্যুপ নিয়ে আবরারের রুমে প্রবেশ করলো। আবরারকে এখন নল দিয়েই খাবার দেওয়া হবে, মুখ দিয়ে খেতে সময় লাগবে। এখনো সে কোনো কথা বলেনি, শুধু তাকিয়েছে, তবে রেসপন্স করেছে। ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে তাকে। কি এমন হয়েছিল যে এত খারাপের দিকে চলে গেল, বুঝতে পারছে না প্রাপ্তি। আবরারের মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সে। খুব শান্ত লাগছে তাকে। মুখের বাঁ পাশটা পুড়ে গেছে অ্যাক্সিডেন্টে। যতদূর শুনেছিল আবরারের 60% শরীরই পুড়ে গিয়েছিল। এ যাবৎ 4 বার সার্জারি হয়েছে। এটা প্রাপ্তিকে জানানো যে হয়েছিল তা কিন্তু নয়। এ বাড়ির কাজের লোকদের কানাঘুষোতে সে জানতে পারে। এজন্য হয়তো বাসর রাতের দিন এতটা ভয় পেয়েছিল। আবরারের অবস্থা ভালো হলে ইউএস এর ক্যালিফোর্নিয়াতে পাঠিয়ে দেবে অয়ন তাকে। প্রাপ্তির এসব কিছুই জানা নেই, জানার সুযোগও সে কখনো পায়নি, আর চেষ্টাও করেনি। আজ নিজেকে বড্ড অপরাধী লাগছে। এই লোকটার দেখভাল তার দায়িত্ব ছিল, অথচ সে কিছুই করেনি। এসব ভাবতে ভাবতেই আবরারের পাশে ঠায় বসে থাকে সে। রাত 8টা, স্থান জার্মান ক্লাব গুলশান। একের পর এক উইস্কির বোতল শেষ করে যাচ্ছে অয়ন। মনকে শান্ত করা দুষ্কর হয়ে পড়েছে। এমনটা হোক, এটা তো এতদিন দোয়া করত। তবে আজ কি হলো? নিজের আবেগগুলো কেন আজ বেসামাল হয়ে পড়ছে? তবে কি ভেতরে থাকা বরফ কঠিন হৃদয় উষ্ণতার আভা পেয়েছে? তার কাঠিন্য হৃদয়ে কি তবে অনুভূতির বীজ রোপিত হয়েছে? লিভারটা তো খেয়ে ফেলবি রে এভাবে মদ খেলে, আর কত খাবে? পাশে বসতে বসতে স্বামী বলে ওঠে। স্বামী অয়নের খুব বিশ্বস্ত বন্ধুদের একজন। অয়নের A to Z সব খবর স্বামীর জানা। আজ অয়ন মুখে কিছু না বললেও স্বামী খুব ভালো করেই জানে অয়নের মন যে খারাপ, এবং সে নিজের সাথে নিজেই যুদ্ধ করে চলেছে। মদের গ্লাসে চুমুক দিতে দিতে বলে ওঠে, ভাই এখন ওই মেয়েকে ভালোবাসে। ও তো তো মানে ওই মেয়েটা তো আমার। তোর কি বউ? ওটা তো শুধু কাগজে। আর মেয়েটাও জানে সে আবরার ভাইয়ের বউ। আর তুই তো ওকে অন্য একটা কারণে বিয়ে করেছিলি। নাকি এখন তোর লক্ষ্য বদলে দিয়েছিস? নাকি তুই এখনো মেয়েটাকে ভালোবাসিস? কি যাতা বলছিস? আমি কিছুই বলছি না। তোর মনের খবর তো তুই জানবি। আমি তো যা দেখতে পাইছি তাই বলছি। তোর আজ খুশি হবার কথা, অথচ তুই আজ মদ খেয়ে নিজের কষ্টটাকে লুকাচ্ছিস। কেন কষ্ট হচ্ছে? এই জন্য না যে ভাই যদি জানে তোর ভালোবাসা তুই বিয়ে করেছিলি তখন তোকে ভুল বুঝবে। এই জন্য যে তুই যাকে বিয়ে করেছিলি সে তোর বড় ভাইয়ের ভালোবাসা। তোর ফালতু কথা শোনার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। তাই? হ্যাঁ, আমি ওই মেয়েটাকে বিয়ে করেছি, ওর প্রাপ্য শাস্তি তাকে দিতে পারি। তাহলে দে, মানা কে করেছে? ভাই তো ভাই এখনো সুস্থ, তার জন্য কোথাও না কোথাও মেয়েটা কিন্তু দায়ী। আর আমাদের হাতে সময় কিন্তু নেই বললেই চলে। দুর্বলতা খুব খারাপ জিনিস। কারোর প্রতি দুর্বল হয়ে গেলে সে লক্ষ্য থেকে নিজেকে সরিয়ে ফেল। বাকিটা তোর উপর। স্বামীর কথাগুলো যেন অয়নের ঔষধের ন্যায় কাজ করে। সত্যি তো, তার ভাইয়ের এই অবস্থার জন্য প্রাপ্তি দায়ী। প্রাপ্তির তার প্রাপ্য শাস্তি পেতেই হবে। রাত 11টা। আজ কাজের লোকের হাতের খাবার প্রাপ্তি খায়নি, নিজেই রান্না করেছে। রান্না শেষে খেয়ে খাবারগুলো গোছাচ্ছিল। হুট করেই অয়নের কথা মনে পড়ে। লোকটি সেই বিকেলে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। আচ্ছা, লোকটি খেয়েছে তো? পর মুহূর্তেই চিন্তাটা ঝেড়ে ফেলে দিল মাথা থেকে। ওর চিন্তা করার লোকের অভাব নেই। হয়তুক নতুন করে কারোর চিন্তা করা লাগবে না। এই 3 মাস কম মেয়ে তো বাড়িতে আসেনি। দেখা যাবে মদ খেয়ে কোনো নারীর সাথে লিপ্ত আছে। খাবারগুলো রাখা শেষে রুমের দিকে যেতে লাগলে কলিং বেলটা বেজে উঠল। দরজাটা খুলতেই দেখলো অয়ন ওপাশে দাঁড়িয়ে আছে। শার্টের ইন নষ্ট হয়ে আছে, চুলগুলো এলোমেলো। আজও ছাইপাশ খেয়েছে এটা বোঝা খুব কঠিন নয়। ঢুলো ঢুলো চোখে প্রাপ্তির দিকে তাকিয়ে রয়েছে অয়ন। তার কাছে এই মুহূর্তে প্রাপ্তিকে কোনো অপসরী থেকে কম মনে হচ্ছে না। মাথায় বিন্দু বিন্দু ঘাম জমে রয়েছে। পাতলা ঠোঁট জোড়া যেন গোলাপের ভেজা পাপড়ির ন্যায় লাগছে। ফর্সা নাকটায় ঘামের বিন্দুগুলো স্পষ্ট। ওড়না মাজায় বেঁধে রেখেছে, পুরো যেন পাকা গিন্নি তার সামনে দাঁড়িয়ে রয়েছে। একবার ইচ্ছে করছিল ঠোঁট জোড়া ছুঁয়ে দিতে,
কিন্তু নিজেকে আটকে রেখে রুমের দিকে রওনা দিল অয়ন। প্রাপ্তি বিকেল থেকে অয়নের পরিবর্তন লক্ষ্য করে যাচ্ছে। আজ অয়নকে বড্ড অন্যমনস্ক লাগছে প্রাপ্তির। কি এমন হলো তার? বিছানায় শুতেই কিছুতেই শান্ত করতে পারছে না নিজেকে। আচ্ছা, এত কেন ভাবছে অয়নের জন্য সে? অয়ন যে কিনা পদে পদে তাকে অপমান করতে পিছপা হয় না। এসব ভাবতে ভাবতেই হুট করে দরজায় খুটখুট শব্দ শুনতে পায় প্রাপ্তি। খুব মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারে তার দরজার লক কেউ খুলছে। প্রাপ্তির বুকে কামড় পড়ে যায়। এই রাতে কে আসতে পারে তার রুমে? খুট করে দরজা খুলে কেউ ভেতরে আসে। প্রাপ্তির পিঠ দরজার দিকে ছিল বলে মানুষটার চেহারা সে বুঝতে পারেনি। ভয়ে অচেনা ব্যক্তিটি তখন প্রাপ্তির কাঁধে হাত রাখে। এতদিন যা হচ্ছিল তা প্রাপ্তির কল্পনা কিংবা স্বপ্ন ছিল না, কঠিন বাস্তবতার মুখোমুখি সে। এখন যদি ব্যক্তিটিকে না আটকাতে পারে তবে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। অন্ধকার ঘরে কি হতে যাচ্ছে তার আভাস পাওয়া এত কঠিন কিছু না। বিছানার সাইড টেবিলে টেবিল ল্যাম্পের সুইচ প্রাপ্তির হাতের খুব কাছে। লোকটি যখন প্রাপ্তিকে গভীরভাবে স্পর্শ করার কাজে মেতে ওঠে তখনই সুইচটা লাগিয়ে দেয় প্রাপ্তি। দেরি না করে সর্বোচ্চ শক্তি দিয়ে লোকটিকে ধাক্কা মেরে বিছানা থেকে উঠে পড়ে। টেবিল ল্যাম্পের আলোয় যা চোখে পড়ল তাতে খুব বড়সড় ধাক্কা খায় প্রাপ্তি। এত রাতে আমার রুমে কি করছেন আপনি? ঘড়ির কাঁটায় 3টা ছুঁই ছুঁই। মুখোমুখি বসে আছে প্রাপ্তি আর অয়ন। হ্যাঁ, অচেনা ব্যক্তিটি আর কেউ নয়, অয়ন। অয়ন ভেবেছিল প্রতিদিনের মতো ঘুমের ঔষধের ডোজ কাজে দিবে এবং প্রাপ্তি ঘুমের অতল গভীরে থাকবে। কিন্তু আজকে প্রাপ্তি খাবারটা নিজে বানিয়ে খেয়েছে, এটা অয়নের জানা ছিল না। লাইটটা জ্বালতেই অয়ন খানিকটা ঘাবড়ে ওঠে। প্রাপ্তি একের পর এক প্রশ্ন ছুড়ে চলেছে। অয়ন কোনো কথা না বলে বিছানায় মাথা নিচু করেই বসেছিল। কি হলো? কিছু জিজ্ঞাসা করছি তো নাকি? মুখে কুলো পেটে বসে যাচ্ছেন কেন? আমি তো সম্পর্কে আপনার ভাবি হই। অন্তত আমার সম্মানের কতটুকু না ভাবেন? নিজের ভাইয়ের কতটুকু তো ভাবেন, নাকি সেটা ভাবার প্রয়োজন বোধটা করেন না? অয়ন শূন্য দৃষ্টিতে প্রাপ্তির দিকে তাকিয়ে আছে। অয়নের শূন্যতা প্রাপ্তিকে ভাবতে বারংবার বাধ্য করছে, কিন্তু পর মুহূর্তেই অগ্নিরূপ ধারণ করে বলতে লাগলো, 3 মাস ধরে আপনাকে সহ্য করে যাচ্ছি, মুখ বুঝে আপনার অন্যায়গুলো মেনে নিচ্ছি। এটা ভাববেন না যে সামনেও তাই হবে। এমন কিছু করার কথা চিন্তাতেও আনবেন না যা আমার চরিত্রেতে কালিমা লেপে দেয়। আমি কিন্তু বরদাস্ত করব না। আমার চোখের সামনে থেকে বের হয়ে যান এবং এই মুহূর্তেই। আপনি নির্লজ্জ জানতাম, কিন্তু এতটা নীচ কল্পনাও আসেনি। এতদিন আমার সাথে যা যা হতো তার মানে তা আপনি করতেন। আমি নিজেকে পাগল ভাবতে লাগছিলাম আপনার জন্য। আমি যে একটা কথা ভুল বলছি না তা আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন। কি হলো, মুখে কথা নেই কেন আজ? আপনি আসলে সব লোক দেখানোর জন্য করেন। এই যে ভাইকে ভালোবাসা, এইসব সব নাটক। আপনি আপনার ভাইকে ভালোবাসলে এই রাতের অন্ধকারে আমার রুমে এসে নিজের ভাইয়ের বিশ্বাসকে এইভাবে ভাঙতে দিতেন না। প্রাপ্তির কথাগুলো ছুরির মতো অয়নের হৃদয়ে রক্তক্ষরণ করছে। আজ সে কোনো খারাপ মতলবে আসেনি, শুধু প্রাপ্তিকে জড়িয়ে ঘুমোতে চেয়েছিল। তার সে আজ বড্ড উষ্ণতার প্রয়োজন ছিল। প্রাপ্তি এই 3 মাসে অয়নের নেশা কিংবা অভ্যাস যাই বলা হোক তাতে পরিণত হয়েছিল। রোজ রাতে প্রাপ্তি যখন গভীর ঘুমে মগ্ন থাকত, অয়নের কাছে ডুপ্লিকেট চাবি দিয়ে সে লক খুলে এই রুমে আসত। কখনো তাকে দেখতে তো কখনো তার পাশে ঘুমোতে। এই 2 সপ্তাহ প্রাপ্তি ঘুমের ঔষধের ডোজ বাড়িয়ে দিয়েছিল, যাতে প্রাপ্তির অজান্তেই তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারে। এতে একদিকে যেমন শিকদার বাড়ির উত্তরাধিকার আসবে, অপরদিকে প্রাপ্তির সম্মানহানির সাথে সাথে সে মানসিকভাবে ভেঙে পড়বে। কিন্তু যতবার প্রাপ্তির কাছে এসেছে ততবার বিবেকের তাড়নায় ব্যর্থ হয়েছে। প্রাপ্তির নিষ্পাপ মুখ যে কোনো বারবার বাঁধার কারণ হয়ে দাঁড়ায়। আর আজ আবরারের সুস্থতার অগ্রগতি তাকে এই প্ল্যান স্কিপ করতে বাধ্য করেছে। তবু আজ প্রাপ্তির কথাগুলো কাটা গায়ে নুনের ছিটের মতো কাজ করছে। নাক মুখ খিচে বলতে লাগলো অয়ন, বড্ড বেশি বলি ফুটেছে দেখে, জবান তো না, যেন কেচির মতো চলছে। এবার হাত চালাতে বাধ্য হব। প্রাপ্তির সাহস আর কথার ভঙ্গিতে তড়িৎ গতিতে রেগে যায় অয়ন। আচমকা খুব কাছে চলে আসে প্রাপ্তির, কোমর চেপে নিজের কাছে টেনে নেয় তাকে। কানের কাছে মুখ নিয়ে বলতে লাগে, চালাও হাত,
আমিও দেখি তুমি কতটা সাহসী। অতর্কিতে কাছে আসার কারণে প্রাপ্তি যেন জমে যায়। ফ্যালফ্যাল নয়নে অয়নের দিকে তাকিয়ে থাকে শুধু। প্রাপ্তির রেসপন্স না পেয়ে অয়ন পুনরায় বলতে লাগে, কি হলো, সাহস উড়ে গেল? তোমাদের মতো মেয়েরা টাকার গন্ধে ছেলেদের পিছনে যেতে দুবার হবে না, অথচ এখন সতী সেজে বসে আছো। আমার ভাই শীতের বাড়ির বড় ছেলে বলেই তুমি যে তাকে বিয়ে করেছ, এটা আমার অজানা নয়। তাই চরিত্রে কালিমা লেপে দেওয়ার কথাটা তোর মুখে মানায় না। আরে তোমার যে সুন্দরী মেয়ে আমাকে পাওয়ার জন্য হাঁসফাঁস করে, আর আমি কিনা যাগ্গে মদের নেশে ভুলে এই রুমে চলে এসেছি। তোমার মতো নোংরা মস্তিষ্কের কাউকে আমার ঘরে আসতে ঢুকতে দেই না। মনে করে কথা তো অনেক দূরে। আগে একবার বলেছি, তুমি নগ্ন হয়ে আমার সামনে দাঁড়ালেও আমি ফিরেও তাকাবো না। এই নারীর দেহে অয়নশিক দান না, কোনোদিনও মোহে ছিল না, হবেও না। নারীরা পারে শুধু ছলনা করতে, হয় দেহ দিয়ে নয় রূপ দিয়ে। কথাটা বলে রুম থেকে গটগট করে বেরিয়ে গেল অয়ন। প্রাপ্তির চোখ থেকে অশ্রু ধরা যেন থামতে চাইছে না, বারবার চোখ মুছছে, লাভ হচ্ছে না। লাল চোখগুলো বড্ড অবুঝ হয়ে পড়েছে। এর আগেও অয়ন তাকে অপমান করেছে, কিন্তু আজ যেন মাথা ছাড়িয়ে গেছিল। এটা কি চায়, কি এমন করেছে সে বারবার তাকে এভাবে হেনস্থা হতে হয়? অযথাই আজ পর্যন্ত কাউকে কষ্ট দিয়েছে বলে জানা নেই তার, অথচ বারবার তার অপমানিত হতে হয়। পাশাপাশি দুটো রুমের দেয়ালে হেলান দিয়ে দুটো মানুষের নির্ঘুম রাত্রি যাপন, চোখে ঘুমের রেস্টটুকু পর্যন্ত নেই। একজনের চোখের পানি বাদ মানছে না, তো আরেকজনের সুপ্ত কষ্টগুলো অ্যালকোহল আর নিকোটিনের আড়ালে মাটি চাপা দিচ্ছে। সকাল 8টা, ডাইনিং টেবিলে মুখোমুখি নারী ও পুরুষ। গতকালের ঘটনার পরে এখনো অব্দি তারা কেউ কারোর সাথে কথা বলেনি। সকালে আবরারের রুমে একবার ঢু দিয়েছিল। লোকমান কাকা জানিয়েছেন উনি ঘুমোচ্ছে, তাই প্রাপ্তি কথা বাড়েনি। ডাইনিং টেবিলে আসতে না আসতেই অয়নের সাথে দেখা। মুখ খিচিয়ে নাস্তা করতে বসে প্রাপ্তি। অয়নের চোখের নিচের কালি আর লাল চোখ দুটো নির্ঘুম রাত কাটানোর প্রমাণ দিচ্ছে। নাস্তা করার মাঝখানে অয়নের ফোনটা বেজে ওঠে। নামটি দেখে মেজাজ বিগড়ে যায় অয়নের। না যাওয়া সত্ত্বেও ফোন রিসিভ করে সে। ওপাশ থেকে কিছু বলতেই চোখ মুখ শক্ত হয়ে যায় তার। ফোন রাখার পর প্রাপ্তিকে বলে ওঠে, তুমি কাল থেকে ভার্সিটি যাওয়া শুরু করবে। আমি? হ্যাঁ, কেন, কোনো অসুবিধা? না তা নয়, কিন্তু আমি পড়াশোনা ছেড়েছি বছর হবে। ইন্টারের পর আর সুযোগ হয়ে ওঠেনি। সেটা সমস্যা নেই, আমি দেখে নেব। ভাইয়ের বউ মূর্খ হলে তো সমস্যা। আর দাদিমা চাচ্ছিলেন তোমার নামে কিছু শেয়ার লিখে দিবেন। দাদিমা? আমাদের যিনি পেলেছেন তিনি একেবারে চান না ভাইয়ের পজিশন অন্য কারোর হাতে থাক। আমি কালকে এটার ব্যবস্থা করে দিব, রেডি হয়ে থাকা হয় যাতে। ঠিক আছে। তোমার কাকা বেশ কিছুদিন ধরেই তোমাকে দেখতে চাইছিলেন। আমার মনে হয় তোমার যাওয়া উচিত। চাচাবাড়ির কথা শুনে ভয়ে জড়সড় হয়ে ওঠে। প্রাপ্তির এবছর 20 বছর হতে চলেছে। প্রাপ্তির বাবা সোলাইমান শেখ ছিলেন খুব নামকরা ব্যবসায়ীদের মধ্যে একজন। শেখ মার্কেটেড অ্যান্ড কোম্পানি এর রমরমা অবস্থা। একদিন শ্রীমেকে নিয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন। হাইওয়েতে আচমকা একটা ট্রাক সামনে চলে আসে। ব্রেক তৎক্ষণাৎ কাজ না করায় গাড়িটিকে পিষে ফেলে ট্রাক। শেখ সাহেব এবং তার স্ত্রী স্পটেই মারা যায়। অবস্থার প্রতিকূলতার কারণে আগেই শোভা শেখ প্রাপ্তিকে গাড়ি থেকে বাইরে বের করে দেন, যার ফলে আজ প্রাপ্তি জীবিত। সোলাইমান শেখের মৃত্যুর পর তার ছোট ভাই খোকন শেখ তার সবকিছু সম্পত্তি নিজের নামে করিয়ে নেন। কিন্তু ঝামেলা বাঁধে অন্যখানে। সোলাইমান শেখ তার অবর্তমানে সব সম্পত্তি প্রাপ্তির নামে দিয়ে যান এবং প্রাপ্তি 20 বছর হলে এই অ্যাসেটগুলো তার নামে ট্রান্সফার হবে। এই কারণগুলোর কারণে বাধ্য হয়ে প্রাপ্তি দেখভাল খোকন শেখ করেন, কিন্তু ব্যবসা কিছুতেই অনুকূলে আনতে পারেন না। অসৎ উপায়ে কোনো কিছুতেই বরকত হয় না। শেষমেশ বাধ্য হয়ে তিনি আবরার শিকদারের বিয়ে দিতে রাজি হন টাকা লোভে। প্রাপ্তির ভালো করেই জানা আছে কেন তার চাচা তাকে দেখতে চাইছেন, যাতে ছলে বলে কৌশলে বাকি সম্পত্তি হাতিয়ে নিতে পারেন। আমিও বাড়ি যাব না। কেন? তোমার চাচা তো তোমাকে মেয়ের মতনই ভালোবাসেন, তো যেতে না চাওয়ার কারণটা কি? আমি যাব না ব্যাস। অহেতুক জোর কেন করছেন? বলে উঠে চলে যায় প্রাপ্তি। অয়নের খটকা লাগে, কিন্তু কিচ্ছু বলে না। অয়ন নাস্তা করে আবরারের রুমে যায়। আবরার তখন চোখ মেলে শুয়ে আছে। অয়ন আবরারের পাশের চেয়ারটা টেনে বসে। সেখানে আবরারের ক্যানেলা লাগানো হাতটা আলতো করে নিজের হাতে নিয়ে বলে, ভাই তুই ওই মেয়েটাকে খুব ভালোবাসিস তাই না? তাই তো আমার এতটাকেও তুই সাড়া দিসনি, অথচ ওর কাছে আসতেই তুইও রেসপন্স করতে লাগবি। ভাই আমাকে ক্ষমা করে দিস।
একটা ভুল করে ফেলেছি আমি, তবে ভুলটা আদৌ ভুল কিনা সেটাই আমি জানি না। তুই তাড়াতাড়ি সুস্থ হ, অনেক হিসাব মেলার বাকি। এই সময় অয়নের ফোনে কল আসে। মোবাইলের স্ক্রিনের দিকে তাকালে দেখতে পায় অয়নের অ্যাসিস্ট্যান্ট রিয়াদ ফোন করেছে। ফোনটা রিসিভ করতে করতেই বলে, স্যার একটা নিউজ ছিল। বলো কি নিউজ? স্যার আবির স্যার বোর্ড অফ ডিরেক্টরদের হাত করতে শুরু করেছেন। তাড়াতাড়ি কিছু না করলে সমস্যা হবে। আর ছোট ম্যাডামের ব্যাপারে কিছু বলা ছিল। ছোট ম্যাডামের আইডিটা আবার অ্যাক্টিভ করা হয়েছে এবং আগের মতনই ছেলেদের সাথে ফ্ল্যাট করা হচ্ছে। তুমি কিভাবে জানলে? স্যার বিগত এক সপ্তাহ আমার সাথে প্রায় দিনে 5 থেকে 6 ঘন্টা চ্যাট হয়েছে। আচ্ছা আমি রাখছি। রিয়াদের ফোন রাখার পর থেকে বিষয়টা অয়নকে প্রচন্ড ভাবাতে থাকে। এই এক সপ্তাহ প্রাপ্তির উপর তার কড়া নজর ছিল। এমনকি প্রাপ্তির নিজস্ব কোনো হ্যান্ডসেট বা ল্যাপটপও নেই। তাহলে আইডি অন হওয়ার প্রশ্নই ওঠে না। কিছুটা ভেবে আবারও ফোনটা হাতে নেয় অয়ন। ফেসবুকে সার্চ করে প্রাপ্তি শেখ আইডিটা পেয়েও যায়। রিয়াদ মিথ্যে বলেনি, আইডিটা সবকিছু লক করা। সুতরাং ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করলে কিছুই বোঝা যাবে না। কিছু একটা ভেবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো অয়ন। এখন শুধু সময়ের অপেক্ষা। হাতে হাতে প্রমাণ পেলে জ্যান্ত কবর দিতেও পিছপা হবে না অয়ন। কিন্তু কেন জানে মন বলছে প্রাপ্তি হয়তো নির্দোষ। আচ্ছা এমনও কি হতে পারে না যে প্রাপ্তির আইডি অন্য কেউ চালায়? হতেই পারে, কিন্তু সেরা হয়ে থাকলে কে সে যে প্রাপ্তির আইডি দিয়ে ছেলেদের প্রেমের জালে জড়িয়ে হৃদয় ভাঙার মতো অপরাধ করে? আর এতদিন প্রাপ্তিকে বিনা অপরাধের শাস্তি কি তবে অয়ন দিচ্ছিল? না, আর ভাবতে পারছি না, ভাবতে কষ্ট হচ্ছে। সন্ধ্যা 7টা। প্রাপ্তির ভর্তির সকল কাজ করে মাত্র হাত পা ঝাড়া দিল অয়ন। আজ একই সাথে অনেক কাজ হয়েছে, একটু চা খেতে পারলে মন্দ হতো না। লোকমান কাকাকে খবর দিতেই যাচ্ছিল, অমনি দৌড়াতে দৌড়াতে লোকমান কাকা স্টাডি রুমে প্রবেশ করলো। কি হয়েছে, তুমি হাঁপাচ্ছ কেন? বড় বাবা, বড় বাবা। কি হয়েছে ভাই? লোকমান কাকার মুখে আবরারের কথা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায় অয়ন। লোকমান কাকা খানিকক্ষণ দম নিয়ে বলতে লাগে, বড় বাবা কথা বলছে। কি সত্যি? হ্যাঁ অয়ন বাবা, আমি নিজের কানে শুনেছি। আপনি ডাক্তারকে কল করুন, আমি দেখছি। বলেই আবরারের ঘরে ছুট লাগায় অয়ন। অয়নের যেন বিশ্বাসই হচ্ছে না, সত্যি আবরার কথা বলছে। আবরারের ঘরে প্রবেশ করতেই অয়ন খেয়াল করলো আবরার বিছানায় শুয়ে হাত ইশারা করছে। ধীর পায়ে কাছে যেতেই মৃদু স্বরে বলে ওঠে, অয়ন। আজ 6 মাস পর আবরারের মুখে নিজের নাম শুনে অয়ন নিজেকে আর ধরে রাখতে পারেনি। এই একটাই তো ভাই তার, সে একই সাথে তার বাবা এবং মা। নিজেকে সামলিয়ে আবরারের পাশে বসলো সে। আবরার শুধু মুচকি এসে অয়নের দিকে তাকিয়ে আছে। অয়নের চোখ ছলছল করছে, এখনই যেন অশ্রুধারা চোখগুলোকে মুক্ত করে ঝরে পড়বে। নিজেকে সামলিয়ে বলে ওঠে, আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমার থেকে সুখী বোধহয় কেউই নেই। এখন ফাইনালি আমি রিলিফ পাবো ভাই। রাত 10টা। অয়ন আবরারের রুম থেকে বের হয়েছে। ডক্টর বলেছে আবরারের ওষুধ কাজ করছে, কিন্তু একটা ছোট অপারেশন করতে হবে, তাহলে আগের মতো কথা বলতে পারবে। আবরার শুধু অয়নের নাম উচ্চারণ করার পর আর কোনো কথাই বলেনি। তবে এখন সে তার হাত পা হালকা নাড়াতে পারছে। অয়ন চাচ্ছে আবরারকে এখনই ইউএসএ পাঠিয়ে দিতে, তাহলে হয়তো আরো ইমপ্রুভ করবে আবরার। ফোনের নোটিফিকেশন আওয়াজ কানে আসতে ফোনটা হাতে নিল অয়ন। নোটিফিকেশনটা দেখে মুচকি এসে প্রাপ্তির রুমের দিকে রওনা দিল অয়ন। রুমে নক করার প্রায় 10 মিনিট পর প্রাপ্তি দরজা খুললো। এত রাতে অয়নকে নিচের সামনে থেকে খানিকটা ঘাবড়ে যায় প্রাপ্তি। কালোতে যা হয়েছে তারপর অয়নের সাথে জরুরি কোনো ব্যাপার বাদে কথা হয়নি। আমতা আমতা করে বলে ওঠে, এত রাতে? ভেতরে আসতে পারি? কেন? কিছু কথা ছিল, ভয় নেই, কিছুই করবো না। আচ্ছা আসুন। কিছু ফর্ম এনেছি, নাম পূরণ করা লাগবে। কালকে ভর্তি। আরেকটা কথা, তুমি নাকি আঁকাউকি ভালো করো, তাই ফাইন আর্টসের ফর্ম তুলেছি। তোমার ভালো না লাগলে অন্য কিছু চুজ করতে পারো। প্রাপ্তির ছোটবেলা থেকেই আর্ট খুব ভালো লাগে। শুধু তাই নয়, রুমে সারাদিন বসে বসে কিছু না কিছু আঁকিবুকি করতে থাকে। অয়ন এই 3 মাসে বেশ কয়েকবার তা লক্ষ্য করেছে। প্রাপ্তি অবাক নয়নে তাকিয়ে আছে অয়নের দিকে। এই লোকের তার পছন্দ অপছন্দ জানার কথা না, তাহলে কিভাবে জেনেছে? আপনি কিভাবে জানলেন আমি আঁকাউকি ভালোবাসি? ইচ্ছে থাকলে সব জানা যায়। আচ্ছা তোমার মোবাইল নেই তাই না? আমার তো কারোর সাথে যোগাযোগের প্রয়োজন হয় না, তাই মোবাইল রাখি না কাছে। একটা ছিল, হারিয়ে গেছে। আচ্ছা আমি কালই তোমাকে একটা ফোন কিনে দিব। লাগবে না আমার জন্য অহেতু। এখন তো আর বাসায় থাকা হবে না, তাই বলছিলাম এতে আমারও টেনশন কম হবে। আচ্ছা আবরার কেমন আছেন?
ভাইকে আমি কিছুদিনের জন্য ইউএসএ পাঠিয়ে দিব। ওমা, কেন? ভাইয়ের কিছু অপারেশন করার লাগবে। ওখানে একা? সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি ম্যানেজ করে নিয়েছি। সাথে আমার বন্ধুও যাচ্ছে। আচ্ছা, একটা কথা ছিল, জি বলেন। কোনো সময় যদি জানতে পারো তোমার সাথে কেউ খুব বড় অন্যায় করেছে, ধোঁকাবাজি করেছে, তুমি তাকে ক্ষমা করবে তো? জি, হঠাৎ এই কথা? এমনি জানতে ইচ্ছে হলো, করবে ক্ষমা? আমি ক্ষমা করার কেউ না। আর সত্যি বলতে এখন আর কিছু যায় আসে না। জীবনে কম ছলনার শিকার হয়নি তো নি। আমি এ ফর্ম পূরণ করে রাখবো, আপনি আসতে পারেন। অয়ন কথা বাড়াল না। আজ নিজের ভুলের কারণে নিজেকেই পস্তাতে হচ্ছে। নিজের রুমে এসে গায়ে এলিয়ে দিল সে। ফোনটা অন করে ফেসবুক লগ ইন করতে মেসেজগুলো চোখে পড়লো। এর মধ্যে প্রাপ্তি শেখের মেসেজ চোখে পড়লো। মেসেজ চোখে পড়তেই চোখ কুচকে ফেললো অয়ন। সারা রাত বেশ চ্যাট করে বজরের দিকে ঘুমাতে যায় অয়ন। এক সপ্তাহ পর আজ প্রাপ্তির প্রথম ক্লাস। এতদিন পর পড়াশোনা করতে যাচ্ছে, খুশি যেন আর ধরছে না। এই সপ্তাহ অয়নের অনরূপ চোখে পড়েছে। শান্ত ভদ্র এমন অয়ন কল্পনার বাহিরে। সকালে নাস্তা টেবিলে বসে এই কথাই ভাবছিল। অয়নের তরিতে বাস্তবে ফিরে প্রাপ্তি। সামনে তাকাতে দেখে সাদা শার্ট নীল জিন্স পরে দাঁড়িয়ে রয়েছে সে। চুলগুলো কপালে পড়ে আছে। ফর্সা মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়ে যেন আরো আকর্ষণীয় করে তুলেছে তাকে। কি ভাবছো? আপনি কোথাও বের হবেন? তোমাকে পৌঁছে দিব। খাচ্ছ না কেন? ও, তাহলে গেটে নামিয়ে দিন, নয়তো। নয়তো কি? গেটে নামবই বা কেন? তোমাকে ক্লাসে দিয়ে আসবো। কি দরকার বলুন? তুমি খাও, এসব নিয়ে তোমার ভাবা লাগবে না। প্রাপ্তি আর কথা বাড়ালো না। এই লোকের সামনে কথা বলা আর উলোবনে মুক্ত ছড়ানো এক। খাওয়া দাওয়া শেষে কলেজের দিকে রওনা দিল তারা। দুপুর 2টা। ক্যাফের একটি চেয়ারে বসে আছে অয়ন, অপেক্ষা প্রাপ্তি শেখের আগমনের। ফেসবুকের প্রাপ্তি শেখ 1 ঘন্টা যাবত বসে আছে, কিন্তু এখনো আসেনি। অয়নের ধৈর্যের বাদ যেন ভাঙতে লাগলো। ব্যক্তিটি আসবে না বোঝা যাচ্ছে। এখন আইবি অ্যাড্রেস ট্র্যাক করা ছাড়া উপায় নেই। অয়নের বুঝতে বাকি নেই যে আবরার সাথে ধাপাবাজি করা মানুষটি আর যে হোক প্রাপ্তি নয়। প্রাপ্তির ঘরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে 24 ঘন্টা অবজার্ভ করেছে অয়ন। যখন প্রাপ্তি শেখ আইডির সাথে চ্যাট করতো তখন প্রাপ্তি ঘরে হয়তো ঘুমাতো, নয়তো অন্য কাজ করতো। অয়নের সব বিষয়ে খোঁজ নিতেও ভুল হয়েছে। তা না হলে হয়তো আজ প্রাপ্তির চোখে নিজের জন্য ঘৃণা দেখতে পেত না। চেয়ার থেকে উঠতেই যাবে, তখন একজন রমণী তার সামনে এসে দাঁড়ালো। রমণীটিকে দেখে যেন মাটি থেকে জমি খসে গেছে। রমণীটির কেউ নয়, আবরারের ছোটবেলার বান্ধবী রাইসা। কালো শাড়ি পরিহিত রাইসাকে দেখে মুহূর্তের জন্য খুব উত্তেজিত হয়ে পড়ে। প্রথমে ভেবেছিল রাইসাই সে নাকি যে প্রাপ্তির সাথে সবার সাথে ছলনা করে যাচ্ছে। পরে নিজেকে শান্ত করে বোঝালো এটা অসম্ভব। যতদূর জানে রাইসার বিয়ে হয়ে গেছে। বিয়ের পর কানাডা চলে গিয়েছিল। আবরারও রাইসার বিয়ে নিয়ে খুব একটা খুশি ছিল না, কিন্তু রাইসাকে দেখে মনে হচ্ছে ও খুব খুশিতে আছে। মা হতে চলেছে সে। অনেকটা উত্তেজিত ভাবে জিজ্ঞেস করে অয়ন, তুমি এখানে কবে এলে রাইসা আপু কানাডা থেকে? তাহলে আমায় এখনো মনে রেখেছিস তোরা? খুব কেক খেতে ইচ্ছে করছিল, তাই এখানে আসা। বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, বসো না। দুলাভাই কোথায়? তুমি একা যে? জানি না, আমি একাই এলাম। শুনলাম আবরা নাকি বিয়ে করেছে, খুব সুখে আছে না রে? আপু, তুমিও কি নিউজগুলোই দেখো আর বিশ্বাস করো? না, বিশ্বাস করে কি আছে? না নেই। আর ভাই ইউএসএ তে কিছু কাজে গেছে। ও, বউ নিয়ে গেছে বুঝি? না, ও দেশে। তোমরা কথা বলো, আসলে কবে? আর এত বড় বড় গুড নিউজ আমরা কেন জানি না? আমি কখনো যাইনি, আর খোঁজ করিসনি বলে জানতে পারিসনি। এটা এমন কিছুই না। আর গুড নিউজ আসতে বেশি দেরি নেই, 7.5 মাস চলে। কিন্তু তুমি তো। বিয়েটা আমি করিনি অয়ন। একটা মানুষকে ভালোবেসে অন্য কাউকে বিয়ে করাটা বোধহয় ঠিক হতো না। আর বিয়ের আগেই আমি এই জানের অস্তিত্ব টের পেয়েছি। ভালোবাসার স্মৃতিটাকে কিভাবে মুছে ফেলি বল? কিন্তু কি বলতো, মানুষটা আমার বিশ্বাসের মর্যাদা রাখিনি। সেটাই আমার কষ্ট নেই। আমি আমার বাচ্চাকে ঠিক নিজের মতো করে গড়ে নিব, দেখিস। তোমার বাড়ির লোকজন জানে? হুম, বাবা আমার মুখ দেখেন না 6 মাস হবে। তুমি আমাদের বলনি কেন? বলে কি হবে? আমরা এতটা পর বুঝি। যে আপন ছিল সেই কথা রাখিনি, পরের কাছে কি চাইবো? তুমি এখন কোথায় আছো? এক বান্ধবীর বাসায়। একটা জব ম্যানেজ হয়ে গেছে, এভাবেই কাটছি। তোর সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। আচ্ছা, আমি আসি। আবরার এলে একবার ওর সাথে দেখা হওয়াটা দরকার।
আমাকে একটু জানাস কেমন? তুমি তোমার নাম্বারটা আমায় দাও, আর যে কোনো প্রয়োজনে আমাকে জানাতে ভুলো না কিন্তু। হুম, সেভ করে নে। মোবাইলের লক খুলতে প্রাপ্তি শেখের মেসেজ, তাতে লেখা, আপনি আমাকে কথা দিয়ে অনন্যের সাথে বসে রইবেন, আমি এটা আশা করিনি। মেসেজটা পেয়েই আশেপাশে নজর ঘোরালো অয়ন। অয়নকে খুব উত্তেজিত লাগছিল, মাথায় ঘাম জমে গেছে। রাইসা অয়নের অস্বাভাবিকতা দেখে জিজ্ঞেস করে ওঠে, কি হলো, তুই এত উত্তেজিত কেন হচ্ছিস? কোনো সমস্যা? না কিছু না, তুমি নাম্বার দাও। রাইসাকে উবারে তুলে দিয়ে ফোনটা আবার হাতে নেয় অয়ন। মেসেজ অপশনে যে ওই আইডিতে টাইপ করে, আপনি যদি ক্যাফেতে এসে থাকেন তবে দেখা কেন করলেন না? 1 ঘন্টা আপনার অপেক্ষায় কাটিয়েছি, আর ওই নারীটি আমার বোন ছিল। আমার সাথে দেখা করতে বেশ উতলা হচ্ছেন। বেশ, কাল আমার চাচাতো বোন রোশনি শেখ আপনার সাথে দেখা করবে। তাকে যদি আপনার ভালো লাগে তাহলে আমাকেও লাগবে। আচ্ছা, যে আপনার ভালো লাগে। মেসেজটা পাঠিয়ে দিয়ে রিয়াদকে ফোন দেয় অয়ন। শুধু একটা কথাই বলে, আইপি অ্যাড্রেস হ্যাক করো। কোনো কম্পিউটার বা মোবাইল থেকে মেসেজ আসছে আমি জানতে চাই। তোমাকে 3 দিন সময় দিচ্ছি, আমি জানি না তুমি কিভাবে কি করবে। ফোনটা রেখে কলেজের উদ্দেশ্যে রওনা দেয় অয়ন। আজ নিজে প্রাপ্তিকে বাসায় নিয়ে যাবে সে। উদ্দেশ্য একটাই, প্রাপ্তির মনে নিজের জন্য ভালোবাসা তৈরি করা। অনেক ভেবে ঠিক করেছে, একটা চেষ্টা করতে ক্ষতি নেই। তারপর প্রাপ্তি যদি তাকে ক্ষমা করে দেয়, তাহলে প্রাপ্তিকে মনের মহারানী করে সারা জীবন নিজের মনের মণিকোঠায়, মনের রাজত্বে রেখে দেবে। আর যদি তা না হয়, তবে আপনারা প্রাপ্তির জীবনে বাধা হয়ে কোনোদিনও আসবে না। বিকেল 5টা, স্থান নবজাগরণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গেটের সামনে। অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছে অয়ন। প্রাপ্তি এখনো আসেনি, এমনকি মেয়েদের কাছে মোবাইলও নেই। এত ঘাটতে নামে যদি একটু কথা শুনতো। আজকে মোবাইল কিনে দিতে হবে। প্রায় 1.5 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছে অয়ন। আজ আসুক, ওকে একটা শিক্ষা দিতেই হবে। রাস্তায় পড়ে থাকা ক্যানের লাথি বসাতেই যাবে, তখন নজরে পড়লো প্রাপ্তি একটি ছেলের সাথে গেটের দিকে আসছে। তারা যথেষ্ট হাসাহাসি করছিল, যা কারোর কাছে দৃষ্টিকটু না হলেও অয়নের মুহূর্তের মধ্যে মেজাজ বিগড়ে দিতে যথেষ্ট। প্রাপ্তি সামনে আসছিল, খেয়াল করে দেখলো গেটের ঠিক অপোজিটে গাড়িতে হেলান দিয়ে অয়ন দাঁড়িয়ে আছে। অয়নকে দেখে মোটামুটি ভয়ে জমে গেছে প্রাপ্তি। এমনি পান থেকে চুন খসলে এই বান্দা 14 গোষ্ঠীর ষষ্ঠী করে দেয়, আর এখন তো একটা ছেলের সাথে সে ঘুরছে। না জানি তার ভাগ্যে কি রয়েছে। অয়নের সামনে গিয়ে আমতা আমতা করে কিছু বলতে গেলে অয়ন থামিয়ে দেয়। গাড়ির দরজা খুলে দিয়ে নিজে বসায় প্রাপ্তিকে। এরপর রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যায়। প্রাপ্তির কাছে গেছে অন্য অয়ন। এত দামি রেস্টুরেন্টে এই প্রথম গিয়েছে প্রাপ্তি। প্রাপ্তির প্রথমে অস্বস্তি লাগলেও অয়ন পাশে থাকার তার অস্বস্তিকর পরিস্থিতি স্বস্তিকর হয়ে উঠেছে। খাওয়া দাওয়া শেষ করে নদীর পাড়ে ঘুরতে নিয়ে যায় অয়ন তাকে। আজ 3 মাস পর বাইরে এসেছে প্রাপ্তি। নদীর তীরের ঠান্ডা হাওয়া ভেতরে থাকা মানুষটাকে নাড়িয়ে দিতে যথেষ্ট। আজ প্রাপ্তির খুব হালকা লাগছে। পাশে থাকা মানুষটাকেও আজ যেন খুব ভালো লাগছে। বেশ কিছুক্ষণ নদীর দিকে তাকিয়ে থেকে পাশে দেখাতেই প্রাপ্তির শরীর জমে গেল। অয়ন তখন এক হাঁটু গেড়ে মাটিতে বসে আছে, হাতে বেশ কিছু গোলাপ ফুল, রক্তাক্ত লাল গোলাপ, যেন ফুলগুলোকে আরো মোহনীয় করে তুলেছে। অবাক নয়নে তাকিয়ে থাকলে অয়ন বলতে লাগলে, আর যে কথাগুলো বলবো তা তোমার কাছে পাগলের প্রলাপ লাগতে পারে। তুমি সবসময় জিজ্ঞেস করতে না আমার সমস্যাটা কি, কেন তোমার সাথে খারাপ ব্যবহার করি। আজ সব প্রশ্নের উত্তর আমি দিব। তখন না বুঝতেও আজ বুঝি আমি ওইগুলো কেন করতাম। কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার জন্য উত্তপ্ত গরমের ঠান্ডা শীতল বরস। তুমি আমার পাথরের হৃদয়ের উষ্ণতা, আমার খালি জীবনের পূর্ণতা তুমি। আমি তোমার সাথে কোনো সময় ভালো ব্যবহার করতাম না, এই ভয়ে যদি ভালোবেসে ফেলি তোমাকে। কিন্তু আজ আমার ভয় আমার জীবনে বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে প্রাপ্তি। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি তোমাকে। কি আমাকে কি তোমার জীবনের ছোট অংশ হবার সুযোগ দিবে? আপনি জানেন আপনি কি বলছেন? হ্যাঁ জানি, সব জেনেই বলছি। একটা সুযোগ কি দেওয়া যায় না? আমি বিবাহিত অয়ন, আমি আপনার ভাইয়ের স্ত্রী। আমি জানি, কিন্তু তোমাদের বিয়েটা কি আদৌ বিয়ে? তুমি কি আমার ভাইকে ভালোবাসো? না, হয়তো বাসি না, তবে আমি আমার স্ত্রীর দায়িত্ব পালন করতে বাধ্য। আর আমি সেই মেয়েদের মতো হতে চাই না যারা শুধু টাকার লোভে ওই মানুষটাকে বিয়ে করছে। উনি কি ভাববে বলুন তো? ভাই কিছু ভাববে না, আমি সব ঠিক করে দেব। একটা সুযোগ কি আমি পেতে পারি বলো? না, এটা সম্ভব নয়। আমি ওনার সাথে প্রতারণা করতে পারবো না। ক্ষমা করবেন আমায়। বেশ, তুমি যদি সেটা ঠিক মনে করো এটাই হবে। তবে আমি আমার সর্বোচ্চই চেষ্টা করব। ভাই 3 মাস পর দেশে ফিরবে,
এর মাঝে যদি আমি তোমার মনে জায়গা করে নিতে পারি, তবে আমাকে বিয়ে করতে হবে তোমার, এবং আমি তা পারবো। চ্যালেঞ্জ করছেন? এইটা আমার ভালোবাসার পরীক্ষা। যদি তোমার মনে হয় নিজের জায়গায় করতে পারি, তবে তোমাকে কোনোদিন নিজ থেকে আলাদা হতে দিব না। আর যদি তা পারেন? তোমার আর ভাইয়ের জীবন থেকে চিরকালের মতো সরে যাব, প্রমিস। আমি বাড়ি যাব। আচ্ছা চলো। অবাক নয়নে তাকিয়ে থাকলে অয়ন বলতে লাগলো। বাড়ি আসার পথে রাস্তায় দুজনের কোনো কথা হয়নি। গাড়ির গ্লাসে মাথা ঠেকিয়ে সারা রাস্তা প্রাপ্তি শুধু অয়নের বলা কথাগুলোই ভেবেছে। এত মনের মাঝে যে ক্ষীণ ভয়টা ছিল তা আজ যেন তীব্র হতে লাগলো। সত্যি যদি এই চ্যালেঞ্জে জিতে যায় অয়ন, তখন কি করবে? যত যাই বলুক না কেন, ভালোবাসা কখন কার প্রতি জন্মাবে তা বলা কঠিন। যত নিজেকে শক্ত রাখার চেষ্টা করা হোক না কেন, মনের ওপর কোনো কিছুরই জোর চলে না। হুট করে ব্রেক লাগাতে হুঁশ ফেরে প্রাপ্তির। বাইরে তাকালে দেখতে পায় শিকদার ভেলের বাইরেই দাঁড়িয়ে আছে গাড়ি। কোনো কথা না বলে সরাসরি বাড়ির ভিতরে চলে যায় সে। অয়ন তার যাওয়ার পানে তাকিয়ে থেকে একটি বড় নিঃশ্বাস ছাড়ে। 2 সপ্তাহ পর সন্ধ্যা 7টা, স্থান হ্যাভেলি রেস্টুরেন্ট, উত্তরা। একটা টেবিলে বসে আছে অয়ন। আজ 2 সপ্তাহ প্রাপ্তি সে আইডিটা শুধু ঘুরিয়ে যাচ্ছে। আজ দেখা করবে, কাল দেখা করবে, এ নিয়ে 5-7 হাজার টাকার গিফট তাকে পাঠানো হয়ে গেছে। আজ অবশেষে সে দেখা করতে রাজি হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। কোনো আইপি অ্যাড্রেস দিয়ে মেসেজগুলো পাঠানো হচ্ছে, এটাও ট্র্যাক করা হয়ে গেছে। এখন শুধু ব্যক্তিটির আসার অপেক্ষা। কফির কাপে চুমুক দিতে দিতে একটা কণ্ঠস্বর শুনতে পেল অয়ন। পাশে ফিরে তাকালে একটা নীল শাড়ি পরিহিত নারী দাঁড়িয়ে আছে। আপনি অয়ন শিকদার? জি, আপনি? আমি রোশনি শেখ। প্রাপ্তি আমাকে পাঠিয়েছে। এখানে বসা যাবে? জি, বসুন। আমাকে প্রাপ্তি পাঠিয়েছে আপনাকে এটা বলতে সে আপনার সাথে দেখা করবে না। কেন? কারণ সে এখন আর আপনার প্রতি ইন্টারেস্টেড না। এটা প্রাপ্তির আজকের ব্যাপার না। ও এমন বড় লোকদের পটায়, পটিয়ে পটিয়ে টাকা গিফট এগুলো নেয়। আসলে এইসব দেখেই বাবা ওকে একজনের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। আমি জানি না কে তিনি, তবে শুনেছি অসুস্থ একজন নাকি। যাকগে, আমি আপনাকে এইগুলো বলতে এসেছি। এসব নর্দমায় কেন যে মুখ দেন সত্যি বুঝি না। ভালো মেয়ের কি অভাব? এতক্ষণ চুপ করে বসেছিল অয়ন, কিন্তু প্রাপ্তির নামে বাজে কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারল না সে। একে তো নির্দোষ একটা মেয়ে, যে জানেই না তার নামে ছেলেদের সাথে ছলনা করে যাচ্ছে, ওপর থেকে তার নামে যা নয় তাই বলে যাচ্ছে। নিজেকে নিতান্ত শান্ত করে অয়ন জিজ্ঞেস করলো, প্রাপ্তি যদি বিবাহিত হয়, তবে তার হাজবেন্ড তো খুব সহজে এইসব কথা জেনে যাবে। ওর হাজবেন্ড তো অসুস্থ, জানবে কিভাবে? তোমাকে এখানে আসার কথা কি ওই জানিয়েছে? ওই কালকে আমাকে ফোন দিয়ে জানিয়েছে। ফোন নাম্বারটা পেতে পারি? জি? ফোন নাম্বারটা পেতে পারি? বাংলা ভাষায় বলেছি। ফোন নাম্বার? খুব কি কষ্ট হয়ে যাবে ফোন নাম্বার দিতে? মানে? আসলে কি বলেন তো, প্রাপ্তির সাথে আপনার বিগত 4 মাসে একবার কথা হয়নি, তাই অহেতুক নাম্বার কোথায় পাবেন? প্রাপ্তির আগে একটা মোবাইল ছিল, আপনি কোনোভাবে মোবাইলটা চুরি করেন এবং তারপর থেকে প্রাপ্তিকে নিচু করতে ওর আইডি থেকে ছেলে ভাসানোর ধান্দা করেন। পরেতে আপনার প্রেমময় মেসেজে অনেক বাঁকড়া ভাসতে থাকে, তাই এটা আপনার একটা নিত্যদিনের কাজ হয়ে যায়। সমস্যাটা হয় যখন প্রাপ্তি বিয়ে ঠিক হয়ে যায়। আপনি যেন কি করবেন ভেবেই পাচ্ছিলেন না। তারপর 3 মাস সে আইডিটা বন্ধ থাকে, তারপর আবার 1 মাস হয়েছে আইডিটা অ্যাক্টিভেট করেছেন আপনি। এসব কি বলছেন আপনি? আমি যে ভুল বলছি না তা আপনি খুব ভালোভাবেই জানেন। এতদিন আমার সাথে প্রাপ্তির আগের নাম্বার দিয়ে আপনি কথা বলতেন, চ্যাট করতেন। এখন যখন দেখছেন আমি নাছোড়বান্দা, তখন আপনি আমার সামনে এসে হাজির হয়েছেন এবং প্রাপ্তির নামে যা নয়তো তাই বলছেন। আপনি কি আজে বাজে কথা বলছেন? আমি ভদ্র ঘরের মেয়ে। এবার মেজাজ তুঙ্গে উঠে গেল অয়নের। তাতে দাঁত চেপে বলতে লাগলো, এখন ভালোই ভালোই স্বীকার করে নেন, নয়তো পুলিশের ডান্ডায় সব ঠান্ডা হয়ে যাবে। আপনি এত কিছু জানেন কিভাবে? কে আপনি? আমি ওর হাজব্যান্ড, আর তোমার কৃতকর্মের জন্য আমি সেই নিষ্পাপ মেয়েটাকে দিনের পর দিন শুধু কষ্ট দিয়েছি। আপনি? ওর হাজবেন্ড না অসুস্থ ছিল? ওইটা তোমাদের ফ্রড পরিবারকে ধোয়াশে রাখতেই আমি এই অসুস্থতার বাহানা দিই। যাকে এবার বলো তো, আবরার শিকদারের সাথে তোমার তো অনলাইনের প্রাপ্তি শেখের সম্পর্কের কতদিন ছিল? আবরার শিকদার? আমি চিনি না। কে উনি? পুলিশের কাছে না দিলে দেখি মুখ খুলবেই না। বলছি উনি অনেক পাকাও ছিলেন।
11 মাস বা তারও আগে ওনার সাথে আমার 1.5 মাসের মতো রিলেশন ছিল। তারপর আমি ওকে ব্লক করে দেই। ওই লোক এই ফোনেও অনেকবার ফোন করত, কিন্তু তাও আমি রিসিভ করতাম না। পরে না পেরে ব্লক করে দিয়েছিলাম, আর তার সাথে আমার যোগাযোগ হয়নি। 11 মাস মানে 1 বছর। এতদিন আগে তার সাথে তোমার ব্রেকআপ হয়েছে, তুমি শিও? 7 মাস আগে তোমার সাথে তার কথা হয়নি? হ্যাঁ, এতে আনশিওর হওয়ার কি আছে? না, হয়নি তার সাথে আর কথা। ঠিক আছে, আমি তোমাকে 2 ঘন্টায় সময় দিচ্ছি। রাত্রির আইডি যাতে ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। আর যদি আমার চোখে পড়ে তো জেলের ঘানি টানার জন্য প্রস্তুত থাকবে তুমি। বলেই গটগট করে ক্যাফের বাইরে চলে যায় সে। গাড়িতে উঠতেই একটা পিচ্ছি গ্লাসে টোকা মারে। ভাই ফুল নিবেন? তাজা বেলি ফুলের মালাও আছে, ভাবিরে দিলে খুশি হইয়া যাইবে। সত্যি খুশি হবে তো? হ ভাইজান। দে তাহলে। মুচকে হাসি দিয়ে পিছিয়ে থেকে বলে, এই নেন 15 টাকা। তুই এটা রাখ, আজ ভালো করেই খাবি, ঠিক আছে? এইটা তো 1000 টাকা। রাখতে বললামই তো, এই মালটা খুব দামি লোকের জন্য নিচ্ছি। বলেই চোখ টিপনি দিয়ে পিচ্ছিটাকে 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে শিকদার বিলের দিকে রওনা দেয় অয়ন। আজ তার মন খুব ভালো। এতদিনের প্রতারণা দিয়ে সে ধরতে পেরেছে, তবে একটা সন্দেহ তার মনের মধ্যে ঘাপটি মেরে আছে। আবরারের যদি এই নকল প্রাপ্তির সাথে 1 বছর আগে ছাড়াছাড়ি হয়ে থাকে, তবে 7 মাস আগে সেদিন কেন এতটা তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বের হয়েছিল? অয়ন জানতো সেদিন প্রাপ্তির সাথে দেখা করতে এতটা উপস্থিত ছিল আবরার। না, এসবের জন্য আবরার ছাড়া কারোর পক্ষে ছাড়ানো সম্ভব নয়। ভাবতে ভাবতে একটা শাড়ির দোকানের সামনে দিয়ে যাচ্ছিল অয়ন। তৎক্ষণাৎ ব্রেক কষে সে। দোকানের পুতুলের গায়ে একটি কালো শাড়ি খুব ভালো করে চোখে পড়ে যায় তার। বিয়ের এতদিন পরে প্রাপ্তির জন্য কিছুই কেনা হয়নি অয়নের। কি মনে করে শাড়িটা কিনে নেয় সে? রাত 9টা। প্রাপ্তি তখন রান্নাঘরে রাতের খাবার রান্না করছিল। হঠাৎ কেউ কোমর জড়িয়ে ধরলে আতকে ওঠে সে। পেছনে ফিরতে দেখে অয়ন তাকে জড়িয়ে ধরে আছে। খানিকটা ধাক্কা দিয়ে বলে ওঠে, লজ্জা করেন আপনার? এভাবে আমাকে ধরার অধিকার কে দিয়েছে আপনাকে? প্রাপ্তি, এভাবে বলছো কেন? আমি অন্য কারোর স্ত্রী, ভুলে যাবেন না। আর কি জানি একবার বলছিলেন, আমার মতো মেয়ে নগ্ন দাঁড়িয়ে থাকলেও আপনার নাকি ফিরে যাবেন না। তবে কেন আমার কাছে এসেছেন? প্রাপ্তি, আমি তোমাকে ভালোবাসি। আপনাদের ভালোবাসা খুব ভালো করে জানা আছে। লাগবে না আমার এরূপ ভালোবাসা, যেখানে শুধু আমি অপমান পেয়েছি। আমি কতবার ক্ষমা চাইবো প্রাপ্তি? এই 2 সপ্তাহে কি আমি আমার ভালোবাসা কোথাও বোঝাতে পারিনি? হা হা, আমার ভালোবাসা কি তুমি কোনোভাবেই বোঝোনি? এই দেখো, আমি তোমার জন্য এই শাড়ি আর এই মালাটা নিয়ে এনেছি, দেখো। কেন এনেছেন আমি বলছিলাম। বলেই শাড়িটার মালাটা ছুঁড়ে ফেলে প্রাপ্তি। আর 1 মুহূর্ত দেরি না করে নিজের রুমের দরজা লাগিয়ে বসে থাকে। চোখের পানিটা বাদ মানছে না। না যেতেও কেন এই লোকটার দিকে মনটা ঘোরে? সে তো অন্য কারোর বউ, কেন তবুও এই লোকটার রঙে মনটা রাঙাতে চায়? প্রাপ্তি দোড়ানোর বেড়াজালে আটকে আছে, যার থেকে মুক্তির রাস্তা তার কাছে নেই। হঠাৎ ঘরেই চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। লোকমান কাকা, অয়ন বাবা, অয়ন বাবা বলে চিৎকার করছে। প্রাপ্তি 1 মিনিট দেরি না করে অয়নের রুমের দিকে রওনা হয়। সেখানে যা দেখতে পায় তাতে মুহূর্তে হাত পা জমে যায় তার। অয়ন একটা ইজি চেয়ারে হেলান দিয়ে বসে রয়েছে। ডান হাত থেকে টুকটুক করে রক্ত পড়ছে। ইজি চেয়ারের পাশে কালচে রক্তগুলো জমার বেঁধে রয়েছে। লোকমান কাকা 1 মুহূর্ত দেরি না করে ডক্টর ডেকে আনলেন। ডক্টর হাতের রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিয়েছে, সাথে ঘুমের ওষুধ খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। চলে যাওয়ার সময় যাতে ডান হাতে পানি না লাগে সেদিকে খেয়াল করতে বলেছেন। অতিরিক্ত অ্যালকোহলের নেশায় ভাঙচুর করতে করতে হাতটা বাজেভাবে কেটে গেছে অয়নের। প্রাপ্তির এরূপ রূঢ় আচরণ যেন একদম মেনে নিতে পারেনি অয়ন। অয়নের এই 2টা দোষ, ওর রাগ আর ওর জিদ, এই 2টাই অন্ধ হয়ে জীবনে কতই যে ভুল করেছে তার হিসেব হয়তো জানা নেই। প্রাপ্তি নিজের রুমের দিকে যেতে নিলে লোকমান কাকা তাকে থামিয়ে দেয়। মা, তোমাকে কিছু বলার আছে আমার। কি হয়েছে লোকমান কাকা? আজ তোমাকে কিছু কথা বলবো। কথাগুলান আগেই বলা উচিত ছিল, কিন্তু অয়ন বাবার জন্য বলতে পারি নাই। হয়তো কথাগুলো শুনলে তুমি অয়ন বাবার উপর আরো রাগেই যাবা, কিন্তু কথাগুলো না বললে পরে ব্যাপারটা গোলাতে থাকবে। কি কথা কাকা? তোমার বিয়া বড় বাবার সাথে হয় নাই, হয়েছে অয়ন বাবার সাথে। জি, আপনি কি উল্টাপাল্টা কথা বলছেন? আমি উল্টাপাল্টা কথা বলি নাই মা, এটাই সত্যি। মা, তোমাকে কিছু কথা কই, মন দিয়ে শুনবা? তারপর
তোমরা যদি মনে হয় অয়ন বাবার ভুল আছে, তুমি ওরে যা শাস্তি দেবা অয়ন বাবা তাই মাইনে নেবে। বড় বাবা আর অয়ন বাবা আপন ভাই না। অয়ন বাবাকে দত্তক নিয়েছিল ম্যাডাম। তারপর একটা অ্যাক্সিডেন্টে সাহেব আর ম্যাডাম মারা যান। এরপর বড় ম্যাডাম মানে তোর দিদি জানোই আবরার বাবা, আবির বাবা আর নয়ন বাবাকে দেখাশোনা করে বড় করেন। আবির আর আবরার বাবার বয়সের তফাৎ 2 বছর। বড় হইলে আবরার বাবাকে শিকদার কোম্পানি সিইও বানানোর সিদ্ধান্ত নেন বড় ম্যাডাম। অয়ন বাবা পালিত বলে তারে কোনোদিন তাদের মধ্যে গুনতো না উনি। এই কারণে আবরার বাবাই অয়ন বাবা সব কিছু ছিল। যেদিন আবরার বাবাকে সব কিছু দায়িত্ব দেওয়ার জন্য বড় ম্যাডাম, সেই দিন অয়ন বাবা মনে মনে খুশি হয়েছিলেন। কিন্তু এই খুশি ঠিকই ছিল না। আবির বাবা হিংসার কারণে আবরার বাবা নানা রকম ক্ষতি করার চিন্তা ভাবনা করেন। সেটার শাস্তি অবশ্য অয়ন বাবাকে তারা দিছে। তারপর 7 মাস আগে আবরার বাবা একটা মাইয়ার সাথে দেখা করার জন্য গাড়ি নিয়ে বাইরে বের হয়েছিল। তারপর আর কি, আবির বাবার কথায় একটা ট্রাক তার গাড়িকে একেবারে পিষে ফেলায়। আর ফলাফল তোমার সামনে। 6 মাস আবরার বাবা ঘুমাইছিল। তিনি চিকিৎসার কোনো কাজেই আসে না। এগুলো শুধু ম্যাডাম আর অয়ন বাবা জানতো। বড় ম্যাডাম সিদ্ধান্ত নেয় আবরার বাবা এই ঘটনায় দামাচাপা রাখবেন। তাই উনি অয়ন বাবাকে বিভিন্ন মেকআপ এর দ্বারা আবরার বাবার মতো সাজিয়ে সবার সামনে আনেন। সবাইকে জানান আবরার বাবার শুধু মুখটাই পুড়ে গেছে আর হাঁটতে পারতেছেন না, যা পরে ঠিক হয়ে যাবে। এবং এই নাটকটারে আরো বাড়াইতে আবরার বাবার বিয়ে ঘোষণা দেয়। এই নিয়ে অয়ন বাবা আর বড় ম্যাডামের অনেক কথা কাটাকাটি হয়। নিজের সব সম্পত্তি আর উত্তরাধিকারী ভালোর জন্য অয়ন বাবাকে ডাল বানিয়ে রাখে বড় ম্যাডাম। বিয়ে করবে অয়ন বাবা, এমনকি বিয়ের পর বাচ্চাটারও তারই হবে। কিন্তু সবাই জানবে আবরার বাবার বিয়ে হয়েছে, বাচ্চাটাও তার। তোমার সামনে আবরার বাবা যতবারই দাঁড়াইছে সেটা অয়ন বাবার ছিল। জানি বিশ্বাস করে তোমার একটু কষ্ট হইতেছে, কিন্তু এটাই সত্যি। আর আবরার বাবা যখন বালা হয়ে যাবে তখন একটা ডিভোর্সের একটা নাটক করতো। এই কারণে ছোট্ট পরিবার একটা মেয়ে খুঁজে বাইর করতে অয়ন বাবাকে আদেশ দিয়েছিল। অয়ন বাবা বাধ্য হয়েছে এগুলো করতে। তবে ওর দোষ ছিল, নিজেরই জিদের বসে তোমার এই গোলক দাদাই রাখছিল। ও ভাবছিল তুমি টাকার লোভে তারে বিয়ে করছিলা। ও ছোটবেলা থেকে ভালোবাসার জন্য ছেলেটা ক্ষুধার্ত ছিল। সে চাইছিল তুমি যাতে তারে ভালোবাসো। তার সাথে বিয়ে হয়েছে, বা তার টাকার জন্য তার কাছে যাইতে না তুমি থাকো। আমি জানি এতদিন এই ব্যাপারগুলা তোমার কাছে লুকায়ে কামটা ভালো করেন নাই অয়ন বাবা, কিন্তু বড় ম্যাডামের কথার উপর কথা বলার সাহস বা অধিকার কিছুই নাই তার। এখন তুমি একটু ভাইবে দেখো তুমি কি করবা। লোকমান কাকা কথাগুলো বলে রুমের বাইরে চলে গেল। প্রাপ্তি ঠায় দাঁড়িয়ে আছে, তার চোখের পানি যেন থামতে চাচ্ছে না। অয়নের সেই কাজগুলো করার কি দরকার ছিল? তাহলে দুজনকেই এতটা কষ্ট পেতে হতো না। আজ হয়তো তাদেরও একটা সুখের সংসার থাকতো। একদিকে ভালোই হয়েছে, এতদিনে দোটানার অবসান ঘটলো। মনটা হয়তো এই কারণেই এই মানুষটার দিকে ঘুরতো। এই মানুষের কথা সারাক্ষণ ভাবতে চাইতো বেহায়া মনটা। শুধু সম্পর্কের মার বেঁচে নিজেকে সিটিয়ে রাখতো প্রাপ্তি। আজ এই ধোঁয়াশাও পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এত সহজে এই লোকটাকে ক্ষমা করে দিলে তো হবে না, শাস্তি তো পেতেই হবে। প্রাপ্তি মনে মনে ফোন দিয়ে আটে কিভাবে অয়নকে শাস্তি দেয়া যায়। এখন শুধু সকালের অপেক্ষা। সকাল 9টা। মুখে পানির ছিটা পড়তে ঘুম ভেঙে যায় অয়নের। পিটপিট করে চোখ খুলতে থাকে কালো শাড়ি পরে এক নারী দাঁড়িয়ে আছে আয়নার সামনে। এই শাড়িটি কাল রাতে কিনে এনেছিল অয়ন। খুব নিপুণ করে চুল মুছে সে। সকালের শুভ্রতা যেন নারীটি প্রতিটি কণায় জড়িত। নারীটি আর কেউ নয়, তার মায়াবতী, তার প্রাপ্তি। প্রথমে মনে হয়েছিল এটা হয়তো কল্পনা। ঘুমের ঔষধ আর অ্যালকোহলের ঘরে মিষ্টি স্বপ্ন দেখছে সে। সবচেয়ে আকর্ষণীয় লাগছে ঘাড়ের
গাঢ় কালো তিলকি খুব ছুঁয়ে দিতে মন চাচ্ছিল। পরক্ষণেই রাতের ঘটনাগুলো মনে পড়তেই মনটা ছোট হয়ে গেল। চোখ কষলে সামনে তাকাতে দেখতে পায় রাগি রেগি চোখে প্রাপ্তি তার দিকে তাকিয়ে রয়েছে। জিজ্ঞাসা তাকাতেই বলে ওঠে, কি ভেবেছিলেন সুইসাইডের নাটক করলে আমি পটে যাব? তুমি কল্পনা নাও। কল্পনা হতে যাব কেন? শরীরে দাঁড়িয়ে আছি। সকাল সকাল নেশা করছেন নাকি? উঠুন উঠুন, বেলা হয়ে এসেছে। নবাব এখানে ফসফস করে ঘুমাচ্ছে। আমার ক্ষুধা লেগেছে। ফ্রেশ হয়ে নিচে আসুন, খাবার রেডি। প্রাপ্তি, তোমাকে কিছু বলবো। আমি কিছু শুনবো না, এখনই ফ্রেশ হয়ে নিচে নামেন। বলেই নিচে চলে আসে প্রাপ্তি। পেছনে ঘুরে তাকালে হয়তো হতবাক চেহারাটা চোখে পড়তো অয়নের। খুব হাসি পাচ্ছে তার। অপরদিকে প্রাপ্তির বদলে যাওয়া অয়নের মনে শত প্রশ্নের আবির্ভাব ঘটাচ্ছে। ফ্রেশ হয়ে নিচে যেতেই চক্ষু চড়ক গাছে। আজ সকালে নাস্তা সব অয়নের পছন্দের। লোকমান কাকার দিকে চোখ পড়তেই তিনি নাসূচক মাথা নাড়েন। তার মানে প্রাপ্তি এসব রান্না করেছে। মা মারা যাওয়ার পর থেকে লোকমান কাকা ছাড়া অয়নের পছন্দ না পছন্দ কেউ খেয়াল করেনি। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? এগুলো তুমি করেছো? না, আসমান থেকে ডেলিভারি আসছে। সোজা কথায় সোজা উত্তর দিতে তোমার কি হয়? কিছুই হয় নাই, বসুন, বেড়ে দিচ্ছি। আজ বহুদিন পর তৃপ্তি করে খাবার খেয়েছে অয়ন। কাল রাতের ঘটনার পর প্রাপ্তিকে এভাবে দেখবে আশা করেনি। খাওয়ার মাঝে ফোনটা বেজে ওঠে তার। ফোনের স্ক্রিনে তাকাতেই রাইসা আপু নামটা ভেসে ওঠে। ফোন রিসিভ করতেই উত্তেজিত হয়ে পড়লো অয়ন। অপর পাশ থেকে শুনতে পেল রাইসা ব্যথায় কাঁচাচ্ছে। অয়ন উত্তেজিত হয়ে বলতে লাগলো, হ্যালো হ্যালো, কেউ কি শুনতে পাচ্ছেন? হ্যালো। কিছুক্ষণ পর একটা মেয়ে উত্তর দিল, আপনি কি অয়ন? রাইসার হুট করেই পেন উঠেছে, আমি ওর বান্ধবী। আপনি কি একটু উত্তরা 11 নম্বরে আসতে পারবেন? ওকে হসপিটালে নিতে হবে হয়তো। আচ্ছা, আমি আসছি। ফোনটা রেখে তড়িঘড়ি করে বের হয়ে যাচ্ছিল অয়ন। পেছন থেকে প্রাপ্তি হাতটা টেনে ধরে বলল, কোথায় যাচ্ছেন? একটা কাজ পড়ে গেছে, আমার হয়তো আসতে দেরি হবে। আচ্ছা। আচ্ছা শোনো, জি। খেয়ে নিও ঠিক মতো, আমি চলে আসবো। বলে অয়ন বেরিয়ে গেল। প্রাপ্তির মুখে না বললেও মনে মনে চিন্তায় পড়ে গেল। কারণ অয়নের এভাবে হুট করে বেরিয়ে যাওয়াটা বড্ড অস্বাভাবিক লেগেছে প্রাপ্তির কাছে। রাত 8টা। আজ সারাদিন অয়নের একটা খোঁজ পায়নি প্রাপ্তি। একটা খোঁজও না। নিজ থেকেও ফোন করেনি। এই ভেবে যে ও ব্যস্ত আছে হয়তো। ড্রয়িং রুমের সোফায় বসে নিজ মনে স্কেচ করতে করতে অয়নের কথাই ভাবছিল সে। বেশ কিছুক্ষণ পরে খেয়াল করে দেখলো নিজের আনমনে অয়নের চেহারা এঁকেছে সে। প্রথম যেদিন অয়নকে দেখেছিল তখন সে সবেমাত্র এই বাড়িতে বউ হয়ে এসছে। তখন জানতো না অয়ন তার স্বামী। ভুলবশত অয়নের রুমে ঢুকে পড়ায় কি ঝাড়ি টেনে খেলো। তখন অয়নকে বড্ড বেশি ভয় পেত। ভয়ে কুকড়ে থাকতো। এই বুঝি কি না কি বলবে। কিন্তু ধীরে ধীরে সেই ভয়টা অভিমানে পরিণত হলো। অভিমানটা কখন ভালো লাগা, তারপর ভালোবাসায় পরিণত হলো কে জানে। মনের বন্ধ দরজা ভেদ করে ধীর পায়ে ভালোবাসার বীজ বুনে দিল লোকটা। লোকটার কথা বড্ড মনে পড়ছে তার। একটিবার ফোন দিলে কি খুব বন্ধ হবে? হয়তো না। তাই লোকমান কাকার কাছ থেকে নম্বর নিয়ে ফোন লাগালো অয়নের নম্বরে। বেশ কিছুক্ষণ বাজার পর যখন হলো না, প্রাপ্তির মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা, লোকটা কি সত্যি তার কথা মনে নেই? রাত 11টা। ডাইনিং টেবিলে খাবার নিয়ে বসে থাকতে থাকতে হাতের উপরে ঘুমিয়ে পড়েছে প্রাপ্তি। হঠাৎ কলিং বেলের আওয়াজে ঘুমটা ভেঙে যায় তার। চোখ কচকিয়ে দরজা খুলে দেখে অয়ন দাঁড়িয়ে আছে। চুলগুলো উস্কো খুস্কো। বড্ড বেশি ক্লান্ত লাগছে তাকে। সারাদিনে পেটে দানা পড়েছে কিনা সন্দেহ। প্রাপ্তিকে দেখেই বলে উঠল, বড্ড খিদে পেয়েছে, আমি ফ্রেশ হয়ে আসছি, একটু খাবার বেড়ে দিও প্লিজ। বলেই রুমের দিকে চলে যায় অয়ন। প্রাপ্তির খানিকটা রাগ হলো। সারাদিন একটা খোঁজ নিল না লোকটা। কি এমন জরুরি কাজ ছিল? একটাবার ফোনটাও ধরা যায় না? রান্নাঘরে খাবারগুলো গরম করে ডাইনিং টেবিলে দেয় সে। ততক্ষণে অয়নও চলে আসে। খাবার বেড়ে দিতে দিতে বলে উঠল, সারাদিন কিছু খাওয়া হয়নি নাকি? না আর বলো না, সারাটা দিন এক বিন্দু বসার সুযোগই পাই নাই। এত জরুরি কাজ ছিল বুঝি? তা তো ছিলই। জানা যাবে কি কি এমন কাজ করছিলেন? তুমি খেয়েছো রাতে? কথা পাল্টাচ্ছেন? ওহো, তুমি না খেলে প্লেট আনো, একসাথে খেতে খেতে বলছি। আমার ক্ষুধা নেই। তা বললে তো হবে না, যাও প্লেট আনো একটা। জোর করছেন কেন? ক্ষুধা নেই বললাম তো। আচ্ছা বাবা, সরি, আর এমন করবো না। কি কাজে গিয়েছিলাম শুনলে তুমিও রাগ করতে পারবে না। তাহলে বলেন, সারাদিন কি এমন কাজে ব্যস্ত ছিলেন যে ফোন করেও আপনাকে খুঁজে পাইনি? আমার এক আপু প্রেগনেন্ট ছিল। হুট করেই লেবার পেন উঠেছে, এর সাথে ব্লিডিংও শুরু হয়। ও বান্ধবীর সাথেই থাকতো,
তাই আমাকে ফোন করেছে। প্রেগনেন্সির 8 মাস চলছিল, হুট করে লিভার পেন ওঠায় ঘাবড়ে গিয়েছিল। তারপর হাসপাতালে নিয়ে গেলাম। কমপ্লিকেশন ছিল অনেক। ডক্টর ভেবেছিল বাচ্চাটাকে বাঁচানো যাবে না, কিন্তু আলহামদুলিল্লাহ ছেলে হয়েছে। এখন আব্বুকে রুমে দিয়েছে। বাচ্চাটাকে প্রি ম্যাচুরিটির জন্য আইসিইউতে রাখা হয়েছে। এখন 72 ঘন্টা অবজারভেশনে রেখেছে। তুমি বলো ফোন কিভাবে ধরতাম? ওনার পরিবারে কেউ নেই? আর ওনার স্বামী? ভালোবাসা খুব বাজে জিনিস। মাঝে মাঝে ভুল মানুষকে ভালোবাসলে জীবনটা নরক হয়ে যায়। আর ভালোবাসার ধোকাটা মানুষকে জীবন্ত মেরে ফেলতে সক্ষম। আবুর ক্ষেত্রেও তাই। এই বাচ্চাটা না বাঁচলে আপুর বাচ্চার আশাটুকু শেষ হয়ে যেত। আমাকে নিয়ে যাবেন তার সাথে দেখা করাতে? কি সম্পর্কে যাবে তুমি? যেটা আমাদের সম্পর্কের সভ্যতা, সেটাই তো বদলানো যাবে না। সেই সম্পর্কেই যাব। আচ্ছা, আমাদের সম্পর্কটা ঠিক কি প্রাপ্তি? মানে? আমি 2 সপ্তাহ আগে তোমার কাছে কিছু চেয়েছিলাম, তুমি কালকে সেটা উত্তর দিয়ে দিয়েছ। এরপরে আমাদের মাঝে কিছু সম্পর্ক আছে প্রাপ্তি। আমাকে সত্যিটা বলে দিলে হয়তো আমি এত কঠোর হতাম না। আপনার কি মনে হয় কোনো সম্পর্কের ভিত্তি হয় সেই সম্পর্কের সভ্যতা? আমাদের সম্পর্কটা একটা মিথ্যাচারে জড়িত ছিল। আমি এতদিন আপনাকে একজন পরপুরুষ ভাবতাম। কাল লোকমান কাকা যদি আমার সত্যিটা না বলতো, তবে আজও আমি সেই মিথ্যার আড়ালে থাকা সত্যিটুকু জানতে পারতাম না। এবার বলুন, আমি কি আপনার দিকে ভুল ছিলাম? আমি কিভাবে আপনার প্রেম নিবেদনের উত্তর দিতাম? তুমি জানো সব। তুমি কি আমায় ক্ষমা করে দিয়েছ? দেহা মনটার সাথে যুদ্ধ করে ক্লান্ত আমি। বারে বারে আপনাকে চাই, বারে বারে আপনার রঙে নিজেকে রাঙাতে ব্যস্ত সে। কি করব বলুন? প্রাপ্তির কথাটুকু শুনে চেয়ার ছেড়ে প্রাপ্তির সামনে এসে দাঁড়ায় অয়ন। হাঁটু গেড়ে নিচে বসে প্রাপ্তির হাত দুটো নিজের হাতের মুঠোয় নেয় সে। চোখে তার সুখের অশ্রুধারা। এ যেন জানান দিচ্ছে তার ভালোবাসা জিতে গেছে, আজ সে পরাজিত নয়। প্রাপ্তির চোখে চোখ রেখে পড়ে। আমায় ক্ষমা করে দাও প্রাপ্তি, তোমার অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমি, তাই না? বিশ্বাস করো, ভরসা পাইনি। পরিস্থিতি আমাকে একটা গোলকধাঁধায় ফেলে দিয়েছিল। আজ আমার সামনের সব যেন পানির মতো পরিষ্কার। এই অয়নটা খুব খারাপ, খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে তোমাকে। কথা দিচ্ছি আর দেব না। আমার মায়াবতীকে সব বিপদ থেকে বাঁচিয়ে রাখবো রে। দেখো, কোনো কষ্টে ছিটাফোঁটাও তোমায় গায়ে লাগতে দিব না। ভালোবাসি যে, বড্ড ভালোবাসি। আমার এই একলা দুনিয়াতে আমার সঙ্গে কি হবে তুমি? আমিও যে এই জেদি রাগী খারাপ ছেলেটার প্রেমে পড়ে গেছি। আমার হাতে যে কিছুই নেই, যে মায়ায় জড়িয়ে আছি তা থেকে যে আমার নিস্তার নেই। বড্ড ভালোবাসি এই দুনিয়া। আমি